আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ব্যাচ ও 28 ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নিয়মিত তোমাদের জন্য ইউটিউবে ক্লাস দিচ্ছি। সেখান থেকে বাংলা দ্বিতীয় পত্র তোমরা আমার কাছে অনেকেই পড়তে চাইছো যে সন্ধির ওপর, কারকের ওপর, বাচ্চের ওপর ওয়ান শট ক্লাস দিতে। তো আজ আমি সন্ধি টপিকটার উপর একটা ওয়ান শট ক্লাস দিচ্ছি। এই ক্লাসটা আসলে কিছু কিছু অংশ আমি নতুন করে রেকর্ড করে দিচ্ছি, আর কিছু কিছু অংশ আমি প্রি রেকর্ডেড ক্লাস দিচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের ক্লাসটা করতে সুবিধা হবে এবং তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করে জানাবা কোন কোন টপিক তোমরা সহজে বুঝতে পারছো এবং কোন কোন টপিক তোমরা বুঝতে পারোনি। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আবার তোমাদের বুঝিয়ে দিতে। তো যারা ফেসবুক থেকে ক্লাসটা করতেছো তারা কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে গেলেই ইউটিউবে ক্লাসটা দেখতে পাবা। ইউটিউবে যেয়ে নিজের মতো করে ক্লাসটা দেখে নিও। তো চলো শুরু করে দিই এই সন্ধির লেকচার। সন্ধির যে বেসিক, এটা মোটামুটি আমরা সবাই জানি। সন্ধি কথাটার অর্থ এবং সমাস কথাটার অর্থ একই। দেখো, আমরা বলি না সন্ধি, হ্যাঁ, বিয়ের প্রতিশব্দ হিসেবেও কিন্তু আমরা অনেকে সন্ধি ব্যবহার করি। ঠিক আছে, জানো তোমরা, এটা জানো? হ্যাঁ, আচ্ছা। জীবনের সন্ধি মানে কি? এই যে একটা মিলন। দেখো, মনে রাখবা যে সন্ধি কথাটার অর্থ কিন্তু মিলন। এখন এই মিলন বলতে ওই শিক্ষামন্ত্রী মিলন না কিন্তু। হ্যাঁ, এই তোমরা কেমন আছো? পড়ালেখা করো তো, করতে হবে, নকল আর হবে না, ওই মিলন না। এই মিলনটা আবার এই বাংলার মিলন। কেমন মিলন? আচ্ছা, একটু খেয়াল করো তোমরা। হ্যাঁ, সবাই একটু ভালো মতো খেয়াল করো। সন্ধি কথাটার অর্থ মিলন। আবার সমাসে, সমাস বলতেছি, বাংলা ব্যাকরণে আরেকটা টপিক আছে যেটার নাম সমাস। এই সমাস শব্দটার অর্থ কি বলতো? এই সমাস শব্দটার অর্থ কিন্তু মিলন। জানো এটা? তাহলে পার্থক্যটা কোথায়? এখন এই বেসিক প্রশ্নটা যদি তোমাদের সামনে আমি ছেড়ে দিই, তাহলে তোমরা কি উত্তর দিতে পারবা? বলো তো, যে কিসের কিসের মিলনের কথা এখানে বলা হয়েছে। আমি তোমাদেরকে বলি, দুইটা এক্সাম্পল দেই। দেখো, আগে ব্যাপারটা বুঝে নাও। হ্যাঁ, তোমরা যেহেতু 9-10 কেউই কিন্তু সমাস পড়ো নাই, হ্যাঁ, এইবার প্রথমবার পড়তেছো, এমন ভাবে তোমরা পড়াটা রেডি করো নিজেদের কাছে। ঠিক আছে, দেখো, খেয়াল করো, বইতে যাব। সমাসটা কি আর সন্ধিটা কি? ধরো আমি যদি বলি বিদ্যালয়, বিদ্যালয় বললাম, ওকে। আরেকটা শব্দ দিলাম, চিন্তা করো, সিংহাসন, সিংহাসন। এই দুইটা শব্দকে দুই উপায়ে ভাঙা যায়, কিন্তু আমরা একটা সন্ধির নিয়মে ভাঙি, একটা সমাসের নিয়মে ভাঙি। দেখো, এই বিদ্যালয় শব্দটা দুইটা শব্দের মিলনে হয়েছে। দুইটা শব্দ না তো, দুইটা ধ্বনির মিলনে ঘটছে। এখন তোমরা বলে, আরে ভাই, ধ্বনিরও মিলন হয়, আপনার হয় না? চাটাইছি না মানে। দেখ, এ দেখো, বিদ্যা, এই যে বিদ্যা যোগ আলয়। ওকে, খেয়াল করো কিন্তু এখানে তোমরা যদি দেখো এই শব্দটার দিকে এবং এই শব্দ, দুইটা স্পেসিফিক আলাদা আলাদা শব্দ, দুইটা আলাদা আলাদা অর্থ আছে। বিদ্যা মানে তো এডুকেশন, এটা আমরা জানি। আর আলয় মানে ঘর, যেই ঘরে লেখাপড়া করানো হয় সেটাই তো বিদ্যালয় বা স্কুল, হ্যাঁ, ইংলিশে বলি। এই শব্দটা খেয়াল করো, সন্ধির ক্ষেত্রে কি হয়? দুইটা শব্দ তো যুক্ত হয়, কিন্তু দুইটা শব্দ যুক্ত হয় না, দুইটা শব্দের দুইটা ধ্বনি যুক্ত হয়। কিভাবে? প্রথম যেই শব্দটা আছে বিদ্যা, তার সর্বশেষে কোন ধ্বনিটা আছে বলতো? এখানে আ, এই ধ্বনিটা আছে না? এবার একটু চিন্তা করো, দ্বিতীয় যে শব্দ, দ্বিতীয় শব্দটার প্রথম কোন ধ্বনিটা আছে বলতো? এখানেও আ, এই ধ্বনিটা আছে, তাই না? আমরা যদি আলাদাভাবে উচ্চারণ করি তাহলে উচ্চারণটা আসবে বিদ্যা আলয়, কিন্তু আমরা তো এভাবে বলি না, আমরা বলি বিদ্যালয়, মানে একটা আই বলি। তখন দেখা গেল যে উপরে দুইটা শব্দের এই দুইটা ধ্বনি একত্রে একটা মিলন ঘটাবে। কিভাবে? একটা আ হয়ে যাবে। তার মানে একটা আ যদি হয় তাহলে শব্দটা কি দাঁড়াইতেছে? বিদ্যালয়। ছিল কিন্তু দুইটা আ, দ্যাট মিনস দুইটা আ যখন মিলে গেল তখন মিলে একটা আই উচ্চারিত হলো। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, আ ধ্বনির মিলন, এখানে আ ধ্বনি এবং এখানেও আ, এই ধ্বনি, দুইটা ধ্বনির মিলন আমরা দেখলাম। হ্যাঁ, দুইটা ধ্বনির মিলন দেখলাম এবং এইটাই হচ্ছে সন্ধির কাজ। দুইটা ধ্বনির মিলন ঘটাবে বাংলা ব্যাকরণে। এবং সন্ধিটা আমরা জানি ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা, এটা নিয়ে আলোচনা করছি না বলো তোমাদের সাথে গত ক্লাসে? ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টা। যেহেতু এটা ধ্বনি নিয়ে আলোচনা করা হয়, তাই এইটা আমরা কিসের মধ্যে আলোচনা করি বলতো? ফোনেটিক্স এর মধ্যে, বা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। কিসের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি কিসের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের। ঠিক আছে, বোঝা গেল? এইবার একটু খেয়াল করো, এই সিংহাসন,
যে চেয়ারে আসলে আমি বসি, তোমরা একদিন অফিসে এসো, আমার সিংহাসনটা একটু দেখে যাও। আসলে আমি রাজা না, আমি তো কিং। তো তারা তো সিংহ পুরুষ না, তো এই সিংহ চিহ্নিত আসন তো আমিই বসবো, তাই না? এবার একটু চিন্তা করো, এই যে সিংহাসন, এই শব্দটাকে এখন যদি আমি সমাসের উপায়ে ভাঙি, কেমন আসবে দেখো? আসবে হচ্ছে সিংহ চিহ্নিত আসন। চিন্তা করো, সিংহ চিহ্নিত চিহ্নিত আসন, ঠিক আছে? এবার তোমরা একটু বলো তো এখানে কয়টা শব্দ ছিল? খেয়াল, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো, আস্তে আস্তে পড়াবো, হ্যাঁ, সময় নিয়ে। এটা দেখো সিংহ, এটা একটা শব্দ, যেটা অবশ্য আমি, তোমরা বলবা সিংহ কি? সিংহ তো আপনি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আমি। এবার দেখো চিহ্নিত, আর একটা হচ্ছে আসন বা চেয়ার। তার মানে এখানে আমরা ধ্বনির মিলন কিন্তু দেখলাম না, এখানে তিনটা ইন্ডিভিজুয়াল শব্দ। এটা শব্দ নাম্বার 1, শব্দ নাম্বার 2, শব্দ নাম্বার 3। এই তিনটা শব্দ যখন মিলে গেল, একটা মিলন হয়েছে। মিলন হওয়ার ফলে কোন শব্দটা গঠন হয়েছে বলতো? এই যে এই শব্দটা গঠন হয়েছে। তাইলে সমাসের মাধ্যমে কি হলো? নতুন শব্দ তৈরি হলো, নতুন শব্দ। আবার তোমরা একটু দেখো সন্ধির মাধ্যমে কি হলো? সন্ধির মাধ্যমেও একটা নতুন শব্দ তৈরি হলো। কিরে, আজকে হইছে কি বলতো? হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড ব্রো? দেখো এটার মাধ্যমে কি হলো? নতুন শব্দ তৈরি হলো, তাই না? তার মানে সমাস এবং সন্ধি দুইটাই কিন্তু নতুন শব্দ তৈরি করে। কি করে? নতুন শব্দ তৈরি করে। কিন্তু মনে রাখতে হবে, সন্ধিতে ধ্বনির মিলন ঘটে এবং সমাসে শব্দের মিলন ঘটে। তাই যেহেতু শব্দের মিলন, নতুন শব্দ তৈরি হয়েছে, তাহলে এটা আসলে কিসের আলোচ্য বিষয় হবে? এটা রূপ তত্ত্বের আলোচ্য বিষয় হবে। রূপ তত্ত্বের আলোচ্য বিষয় বা শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এইবার তোমরা একটু বলো তো, এই বেসিক পার্টটুকু তোমরা বুঝতে পারছো? এই বেসিক পার্টটা তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু বলো। এবার একটু দেখো, তাহলে আমরা আরেকটা জিনিস বুঝবো। তাহলে সন্ধি এবং সমাসের পার্থক্য তো আমরা বুঝছি। এবার আমরা যে জিনিসটা বুঝবো, আসলে সন্ধিতে কি হয়। হ্যাঁ, এখন চিন্তা করো কি হয়। আমি যদি তোমাদেরকে এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, হ্যাঁ, ধরো এই বইটা দিয়ে আগে বুঝাই তোমাদেরকে অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়। দুইটা শব্দ মিলে যাবে, তাই তো? হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে দুইটা শব্দ যখন মিলবে, দুইটাই অর্থবহ হতে হবে, তাদের কোনো অর্থ থাকতে হবে। অর্থহীন শব্দ কিন্তু যুক্ত হতে পারে না। যদি অর্থহীন শব্দ হয়, তোমাকে একটা কথা বলি, চিন্তা করো, আমি যদি এখানে একটা শব্দ দিই, হ্যাঁ, যে প্রো যোগ কার, প্রো যোগ কি বলতো? কার, ইজ ইকুয়াল টু হলো প্রো কার, ঠিক আছে? এইবার দেখো, এটা একটা শব্দ। অথবা এই প্রকার না দিয়ে যদি আমি বলি উপহার, চিন্তা করো, উপ, হ্যাঁ, উপ যোগ হার, তাহলে এখানে দুইটা শব্দ বা দুইটা শব্দাংশ যুক্ত হয়ে কি হয়েছে বলতো? একটা নতুন শব্দ আমরা পেলাম। খেয়াল করো, এই প্রো, এটার কোনো অর্থ নাই, আছে? সিঙ্গেল ইউজে অর্থ আছে? নাই কিন্তু। এবার একটু দেখো তো, এই উপ, এটার সিঙ্গেল ইউজে কোনো অর্থ আছে? নাই কিন্তু। কারের অর্থ আছে, কার আকার অর্থেও ব্যবহার করা হয়, হার হেরে যাওয়া অর্থেও ব্যবহার করা হয়। তাহলে এইটা কিন্তু মোটেও সন্ধির মধ্যে পড়তেছে না। সন্ধি যদি হতে হয়, তাহলে দুইটা আলাদা আলাদা শব্দের আলাদা আলাদা অর্থ থাকতে হয়। যেমন ধরো, আমি একটু আগে যেটা তোমাদেরকে বুঝাইলাম যে বিদ্যা, হ্যাঁ, এইটা একটা অর্থবহ শব্দ, অর্থ আছে। এটার সাথে কি যুক্ত হয়েছে? আলয়। আলয় কথাটার অর্থ কি? আলয় কথাটার অর্থ ঘর। এটারও একটা অর্থ আছে। তারা যখন সম্মিলিত হবে, সম্মিলিত হয়ে বা তাদের যখন মিলন ঘটবে, আহারে কি কি বলতেছি, এটা বিদ্যালয়, হ্যাঁ, বিদ্যালয়। এটা হচ্ছে বাংলার বায়োলজি। সন্ধি আর সমাস হচ্ছে বাংলার বায়োলজি, ঠিক আছে? এটা হচ্ছে বাংলার প্রজননের চ্যাপ্টার, কারণ নতুন নতুন শব্দের প্রজনন ঘটছে। বুঝতে পারছো তো? আর আমি তো আছি বায়োলজি মাস্টার। এবার একটু দেখো, ক্লিয়ার হয়েছে জিনিসটা? আবার ধরো আমি যদি একটা শব্দ দেই, শব্দটা কি দিতে পারি বলতো? যজ্ঞ। চিন্তা করো, যজ্ঞ, হ্যাঁ, এই যজ্ঞ শব্দটা শুনছো? এটা যজ্ঞ না কিন্তু, যজ্ঞ মানে পূজা, হ্যাঁ। যোগ, আমি যদি আগার শব্দটা দিই, আ গার, হ্যাঁ, আ গার। এখন আগার মানেও কিন্তু ঘর। দেখো, যজ্ঞ মানে পূজা, আগার মানে ঘর। তাহলে দেখো দুইটারই অর্থ আছে। এই দুইটা শব্দ যখন পরস্পর পাশাপাশি বসে, তখন তাদের ভিতরে একটা মিলন ঘটে। এটা কিন্তু বাংলার মিলন। এই মিলন ঘটার ফলে দেখা যাবে যে যজ্ঞ, এখানে কিন্তু একটা ও উচ্চারিত হচ্ছে, মানে অ, মূলত উচ্চারণটা ও এর মতো হলেও অ, কারণ এখানে কোনো বর্ণের সাথে যদি আকার ওকার না থাকে তবে অ আছে বলে ধরে নেই আমরা। আর এখানে একটা আ আছে, এদের মধ্যে একটা মিলন হবে। মিলন ঘটার ফলে যেটা দেখা যাবে, একটা আ এর জন্ম হবে, হ্যাঁ, একটা আ এটারই জন্ম হবে।
হওয়ার পর কি হলো শব্দটা দেখো তো, হওয়ার পর নতুন শব্দটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যজ্ঞাগার। যজ্ঞাগার অর্থাৎ পূজার ঘর। হ্যাঁ, পূজার ঘর বা মন্দির আকারে অনেকে ইউজ করে। যেমন তোমরা রাবণের একটা ছেলে ছিল, তার নাম ছিল মেঘনাদ। মেঘনাদ যে ঘরে পূজা করতো সেটার নাম কি ছিল জানো? নিকুম্ভিলা যজ্ঞাগার। এটা বিভীষণের প্রতি মেঘনাদ, অর্থাৎ মেঘনাদ বধ নামে যেই বা বধ নামে যেই মহাকাব্যটা আছে সেটার একটা লাইন। তাহলে দেখো বোঝা গেছে তো, তার মানে সন্ধি যদি ঘটাতে হয় তবে দুইটারই অর্থ থাকতে হবে, আদারওয়াইজ হবে না। তাহলে এইটা কি হলো দেখো তো, এইটা তো উপসর্গ, কারণ অর্থহীন শব্দ শব্দের আগে বসলে উপসর্গ, এই যে উপসর্গ। এবার অর্থহীন শব্দ যদি মূল শব্দের পরে বসে, যেমন বাঘ যোগ আ ইজ ইকুয়াল টু কি, তোমরা বলবা সাকিব ভাই। আর আমি জানি আমি একটা বাঘ হলো, ঠিক আছে, বাট এটা কি হবে? এটাই যে বাঘা হইছে, এখানেও তো শব্দ বা শব্দাংশের একটা মিলন ঘটছে, বাট এই আ সিঙ্গেল ইউজে এই আয়ের কি কোনো অর্থ আছে? নাই। দ্যাট মিনস এইটা প্রত্যয় এর ব্যবহার, প্রত্যয় বা এটাকে আমরা সাফিক্স বলি, তাই না? আর এইটা কিসের ব্যবহার বলতো? প্রিফিক্স বা এটা উপসর্গের ব্যবহার। বাট সন্ধি হতে হলে কি হতে হবে? দুইটাই অর্থবহ শব্দ হতে হবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? বেসিকটা কি ক্লিয়ার তোমরা? এইবার আমরা সরাসরি পড়বো না, আমরা ব্যঞ্জন সন্ধিতে যাবো। ইচ্ছা, আমার ইচ্ছা, আপন কা লাইফ, আপন কা মর্জি, মা লাইফ, মা রুলস, মা ক্লাস, এই কারণে। এবার একটু দেখো, পোলাবেন আবার এটা কাটবো, এটা কাইটা কিমি গান মান লাগায় আবার আপলোড দিব, ভাই আমার মানিজ্যটা এমনিই জায়গা। এবার একটু দেখো, এই যে ব্যঞ্জন সন্ধি, হ্যাঁ খেয়াল করো, এবার আমরা ব্যঞ্জন সন্ধি করবো। ব্যঞ্জনের ভিতরে একটা মিলন ঘটাবো দুই ব্যঞ্জন অথবা স্বরের সাথে। একটু খেয়াল করো, মনে রাখবা একটা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ প্রথম শব্দের শেষে স্বরধ্বনি থাকবে এবং দ্বিতীয় শব্দের শুরুতে একটা ব্যঞ্জন ধ্বনি থাকবে, অথবা ব্যঞ্জন স্বর প্রথম শব্দের শেষে একটা ব্যঞ্জন ধ্বনি থাকবে, পরবর্তী বা দ্বিতীয় শব্দের শুরুতে একটা স্বরধ্বনি থাকবে, অথবা ব্যঞ্জনে ব্যঞ্জনে যেই সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দিছে, দেখো স্বর প্লাস ব্যঞ্জন, ওকে, মিলে যে সন্ধি, এখানে উদাহরণটা দিতেছে, দেখো স্বর প্লাস ব্যঞ্জন, এটা বুঝছি কেমনে? দেখো এই যে শব্দ দুইটা, একটা কথা একটা ছলে, এটা শেষে দেখো আ আছে, হ্যাঁ, আর এটা শুরুতে দেখো ছ আছে। পরিচ্ছেদ, এখানে দেখো পরি ই, হ্যাঁ, এখানে একটা ই আছে আর ছেলে একটা ছ আছে বা এ আছে, বাদ দিলাম। তো দেখো এখন এদের ভিতরে যে সন্ধিটা হবে সেটা হবে স্বরব্যঞ্জনের সন্ধি। তার আগে একটু দেখো নিয়মটা আমি তোমাদেরকে একটু বলি। তোমরা সন্ধি বিচ্ছেদটা আসলে কিভাবে করবা? এই কথা, এখানে যে ধরনের কথা দেওয়া আছে, এই কথা দিলে তুমি আওলায় থাকবা, মিলন জীবনেও শব্দের ঘটাইতে পারবা না। তো আমি কি করব আসলে? আমি মূল শব্দের দিকে তাকাবো, হ্যাঁ, এই যে কথার ছলে, এই যে পরিচ্ছেদ, আমি মূল শব্দের দিকে আগে তাকাবো। মূল শব্দের দিকে তাকিয়ে আমরা বিচ্ছেদটা করব। হ্যাঁ, একটু আগে মিলন করছে না, খুব 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 মিলন করছে, এখন আমরা বিচ্ছেদ করব। খেয়াল করো, চিন্তা করো, আমি বিচ্ছেদ শব্দটাই আগে লিখলাম, যাও, এই যে বিচ্ছেদ শব্দটাই আমি আগে লিখছি, বিচ্ছেদ শব্দটা। হ্যাঁ, ধরো এইটাই, আরো কি উদাহরণ আমার কাছে বই নাই, থাকলে ভালো হইতো। ধরো উচ্ছেদ, হ্যাঁ, ওদেরকে উচ্ছেদ করে দিছি, হ্যাঁ, উচ্ছেদ, চিন্তা করো উচ্ছেদ, একটু আগে সন্ধির মাধ্যমে মিলন ঘটাইছে, এবার বিচ্ছেদ করে উচ্ছেদ করে দিছি। এত মিলন ঘটানো যাবে না বাংলা, এমনি শব্দের অভাব নাই, ঠিক আছে? আবার চিন্তা করো, একটা শব্দ আমরা চিনি না, উচ্ছ্বাস, এই শব্দটা কি আমরা শুনছি সবাই? উচ্ছ্বাস শুনছি না? তাহলে এখানে পাঁচটা শব্দ আমি তোমাদের জন্য লিখছি। কোন পাঁচটা? চিন্তা করো, কথার ছলে একটা, পরিচ্ছেদ দুইটা, বিচ্ছেদ তিনটা, উচ্ছেদ চারটা, উচ্ছ্বাস পাঁচটা। এখানে তোমরা আমাকে একটু দয়া করে বলো যে এই শব্দগুলোর ভিতরে কমন ফ্যাক্টরটা কি, সবার ভিতরে কমন কোন জিনিসটা আছে, একটু বলো। দেখো আমি তোমাদের সন্ধি একদম মিলাই দিতেছি, বলো তোমাদের সন্ধি আসলে তোমরাই মিলাবা, আমি শব্দের সন্ধিটা মিলাই দিতেছি। দেখো এই কমন ফ্যাক্টর কি আছে, এই পাঁচটা শব্দের কমন ফ্যাক্টরটা আমাকে বলো। তাহলে দেখো প্রত্যেকটা শব্দে একটা কমন যুক্ত ব্যঞ্জন আছে, সেটা হচ্ছে চ আর ছ। এটা যুক্তাবস্থায় আছে। কোন অবস্থায় আছে? যুক্তাবস্থায় আছে, আছে না? বুঝছো জিনিসটা? যদি কখনো দেখো কোন শব্দের মাঝখানে চ এবং ছ যুক্ত অবস্থায় আছে, তাহলে তোমরা একটা নিয়ম অ্যাপ্লাই করে ফেলতে পারো। ধরো রুল নাম্বার 1, র্যান্ডম নিয়ম। এই বাংলা কথা বইলা তুমি সন্ধি বিচ্ছেদ জীবনেও পারবা না, খুব টাফ। হ্যাঁ, কি করব? তিনটা নিয়ম হতে পারে সোজা বাংলায়। দাঁড়াও তোমাদের কমেন্ট দেখি। সোজা বাংলায় তিনটা নিয়ম হতে পারে, ঠিক আছে? তো তিনটা নিয়ম একে একে আমরা একটু দেখার চেষ্টা করি। একে একে দেখার চেষ্টা করি। দেখো প্রথম নিয়ম এমন হতে পারে যে এই চ, হ্যাঁ, এই প্রথম নিয়ম কিন্তু এটা, চ লোপ পাবে। লোপ পাবে মানে বাদ যাবে, লোপ পাবে, ঠিক আছে? চটা
বাদ যাবে, মানে চয় ছ আছে না, তো চটারে বাদ দিয়ে দিবা, একটা নিয়ম। আচ্ছা, রুল নাম্বার 2 দেখো, এই চ এর জায়গায় চ এর স্থলে, চ এর স্থলে, স্থলে খণ্ড ত অথবা দ হবে, খণ্ড ত অথবা দ হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব চ এর জায়গায় হয় খণ্ড ত বসাইতেছি অথবা দ বসাইতেছি, ঠিক আছে। এবার একটু দেখো রুল নাম্বার 3, আরেকটা কেস হতে পারে যে চ এর স্থলে, চ এর স্থলে খণ্ড ত, এই খণ্ড ত, আর ছ এর স্থলে, এর স্থলে আমরা কি ব্যবহার করব বলতো, আমরা ব্যবহার করব হচ্ছে তালব্য স, তালব্য স। কারণ আমরা জানি সন্ধি যদি করতে হয় তাহলে দুইটারই অর্থ থাকতে হবে, ওইভাবে আমরা অ্যাপ্লাই করব। এবার একটু খেয়াল করো, প্রথম যে শব্দটা আমাদেরকে দিছিল সেই শব্দটা হচ্ছে কথাচ্ছলে, কথাচ্ছলে। তার মানে একটু খেয়াল করো, চটা লোপ পাবে, অথবা চ এর জায়গায় খণ্ডত্ব বা দ হবে, অথবা চ এর জায়গায় খণ্ডত্ব এবং ছ এর জায়গায় স্থলে কি হবে, তালব্য স। তাহলে আসো যে কথাচ্ছলে যে শব্দটা ছিল, তাহলে এটা কথা, এই যে চর ছ না, এই চটাকে লোপ করায় দাও, কথা যোগ ছ লে, এই হয়ে গেল সন্ধি বিচ্ছেদ। এবার দেখো তো পরিচ্ছেদ, তাহলে এই চটা লোপ পেয়ে যাবে, তাহলে কি হবে বলতো, পরি যোগ ছেদ, পরি যোগ ছেদ। এবার বলতো বিচ্ছেদটা কি হবে, একটু চিন্তা ভাবনা করে বলতো বিচ্ছেদটা তাহলে কি হবে, হবে হচ্ছে বি যোগ ছেদ, বি যোগ ছেদ। এবার বলতো উচ্ছেদটা কি হবে, উচ্ছেদ, একটু ভালো মতো ঠান্ডা মাথায় বলতো, এই দেখো উৎ, উৎ মানে বাহির করে দেওয়া, তাই না, উৎ যোগ ছেদ, উচ্ছেদ। এবার বলতো উচ্ছ্বাসটা কি হবে, তাহলে চ এর জায়গায় কি হবে, উচ্ছ্বাস। তাহলে এই নিয়মটা যাবে এই জায়গায়, দেখো এখানে কি হবে, এই যে উৎ যোগ শ্বাস, তো কোনো শব্দের অর্থ হয় না, তাহলে কি হবে বলতো, শ্বাস, শ্বাস। এই যে উচ্ছ্বাস মানে কি জানো, আমাদের শ্বাসটা যখন উঠতে থাকে, যখন আমরা এক্সাইটেড থাকি। তাহলে দয়া করে এই তিনটা রুল খালি একটু মাথায় নিয়ে রাখো, যে চয় ছয়ের ক্ষেত্রে সন্ধি বিচ্ছেদ যখন হবে তখন আসলে কি ঘটবে, তখন আসলে কি ঘটবে। আমি আরো কয়েকটা এক্সাম, আমার কাছে বই থাকলে একটু ভালো হতো, হ্যাঁ আমার কাছে বই নাই। ধরো আমি যদি তোমাদেরকে বলি আহ আহ বিপদ ছায়া, বিপদ ছায়া, এটা তো পারার কথা তোমাদের, বলো তো পারবা কিনা, একটু দেখো তো, বিপদচ্ছেদ, দেখো তো এইটা পারো কিনা, এইটা পারো কিনা, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সারটা দিবা, ঠিক আছে, ভালো মতো চিন্তা ভাবনা করে তোমাদের অ্যান্সার দিতে হবে। একচ্ছত্র আধিপত্য বলি না অনেক সময়, একচ্ছত্র আধিপত্য, তাহলে এই একচ্ছত্র, এইবার একটু তোমরা বলো তো, এইবার একটু বলো, এই তিনটা তোমরা নিজেরা করো। দেখো আমরা তিনটা রুল একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবো এই জায়গায়, ঠিক আছে। তো তিনটা রুল যদি অ্যাপ্লাই করি, দেখো আমরা চটাকে লোপ করে দেখি, চটাকে যখন লোপ করে দিব তাহলে কি হবে, বিপ যোগ ছায়া, তাহলে তো হলো না, শব্দটা তো হলো না, হ্যাঁ ইভেন এটা উপসর্গ হলো না। বিপ যোগ ছায়া শব্দের কোনো অর্থ হয় না। বিপদ, এই চয়ের জায়গায় খণ্ডত বসায়, হয় না, কিন্তু চয়ের জায়গায় যদি দ বসাই তাহলে কিন্তু একটা অর্থ আসে, কি আসে, বিপদ। তাহলে কি আসে, বিপদ। এখন তোমরা বলবা আচ্ছা ভাই ঠিক আছে, চয়ের জায়গায় যদি আমি দ বসাইছি তাহলে ছয়ের জায়গায় তালব্য স বসায় দেখি, ছায়া, ছায়া তো না, ছায়া এটার তো একটা অর্থ আছে, শ্যাডো, তাই না। সিমিলারলি এটা কি হবে, বিপদচ্ছেদ শব্দটা কি হবে তাহলে বলতো, মূল শব্দটা হবে প্রথমটা বিপদ, তারপর কি হবে ছেদ, তারপর কি হবে ছেদ। একচ্ছত্র মানে কি, এক, এই দেখো একচ্ছত্র, আমি ফার্স্টে চটা উঠাই দিই দেখি, এক, এটার তো একটা অর্থ হয়, আছে না। আচ্ছা তারপরে, তারপরে প্রথম নিয়মই অ্যাপ্লাই করে দেই, তারপরে এখানে কি বলতো, ছত্র, ছত্র, আমরা বলি না ছত্র ছায়া, হ্যাঁ এই যে ছত্র, দুইটারই তো অর্থ হলো। তাহলে এই নিয়মটা কি তোমরা বুঝছো, একটু কমেন্ট করে বলো তো নিয়মটা বুঝছো কিনা। এইবার একটু খেয়াল করো, রুল নাম্বার 2 কি বলছে, ক চ ট ত প, এটা আবার কি আসলে, ক চ ট ত প, এটা তো বুঝলাম না ভাই, একটু একটু ইন ডিটেইলে যদি আপনি বুঝাই দেন তাহলে আমরা একটু ভালো বুঝবো। আচ্ছা ঠিক আছে, নো ইস্যু। কারণ চিন্তা করো, আমি এখানে বর্গীয় ব্যঞ্জন যেগুলো আছে এটা তো আমরা জানি, তাই না। একটু দেখো, এই যে ক, খ, গ, হ্যাঁ ঘ, এই জোরে উচ্চারণ করো, কি সমস্যা, তোমরা উচ্চারণ করো কেন, এত ফাঁকিবাজি করো কেন তোমরা, হ্যাঁ পড়ার সময় টিচার যখন পড়া ধরে কিছু বলতে পারো না, আর প্রিয় বন্ধু বান্ধবের সাথে তো সারা দিন কথা বলো, কি কথা আমার সাথে বলো। আচ্ছা ও হঠাৎ করে চেতে গেলাম কেন বুঝলাম না।
এবার একটু দেখো ক খ গ ঘ ঙ, এরপর কি আসে বলো তো? চ ছ জ, তারপর কি ঝ, তারপর কি ইয়। হ্যাঁ ওকে, ইয় ইয় হানি সিং। এবার একটু দেখো তারপর কি আসে, এই বলিস না কেন? ত, তারপর কি ঠ, তারপর কি ড, তারপর কি ঢ, তারপর কি মূর্ধন্য জানি আমরা। তারপর কি বলো? তারপর কি ত, থ, দ, ধ, হ্যাঁ দন্তন্য। ওকে ফাইন। তারপর কি বলো? প, ফ, ব, ভ, ম। তোমরা বলে সন্ধি নিয়ে প্যারা খাও, মন মেজাজ গরম হয়ে যায় তোমাদের কথাবার্তা শুনলে। সন্ধি এটা মিলন ম্যান, মিলন অলওয়েজ ইজি, খালি আমাদের শিক্ষামন্ত্রী ভাবে। এবার একটু দেখো, লিখছি আমি এই যে বর্গীয় ব্যঞ্জন গুলো মোটামুটি লিখছি আমি, সুন্দর মতোই লেখার চেষ্টা করছি, খেয়াল করো সবাই। হ্যাঁ এটার সাথে একটু এই যে এইটাও অ্যাড করে ফেলি, কারণ এগুলো তো হচ্ছে নাসিক্য বর্ণ, নাসিক্য ধ্বনি নাকি, আমি কিন্তু বর্ণ লিখছি নট ধ্বনি। আচ্ছা এখানে একটু চিন্তা করো তো, এই যে ডয় শূন্য র, এটা কি বসাইতে হবে না? এটার সাথেই বসাবো। হ্যাঁ আর ঢয় শূন্য র এটার সাথেই বসাবো। ওকে, আর ত এখানে খণ্ডত্বটাও বসাই দিলাম বোঝার সুবিধার্থে। হ্যাঁ একটু খেয়াল করো, ওরা আমাদেরকে কি বলছে, এই কথা যদি তোমরা নিজেরা মিলাইতে চাও জান জুন বাইরে যাবে। ক চ ট ত প, তাহলে এদের অবস্থানটা কোথায় দেখো তো? এই এক নাম্বারে না? দেখো সবাই এই যে ক, হ্যাঁ চ ট ত প, বর্গীয় ব্যঞ্জনের প্রথম গুলা, বুঝছো? প্রথম গুলা। আচ্ছা এবার ওরা কি বলছে, এটার সাথে যদি কোনো স্বরধ্বনি থাকে, হ্যাঁ এটার সাথে যদি কোনো স্বরধ্বনি থাকে, তবে এই ক চ ট ত প হয়ে যাবে গ জ ড দ ব। ওমা গোমা, এইটা আবার কি? গ কোথায় আছে? এই যে গ, এই যে জ, এই যে ড, এই যে দ, এই যে ব। দ্যাট মিনস আমরা একটু দেখব মূল শব্দটা সাথে যদি 3 নাম্বার বর্গীয় ব্যঞ্জনের একটা বর্ণ থাকে, তবে সেটা বিচ্ছেদের টাইমে 1 নাম্বার গুলা হয়ে যাবে। সেটা বিচ্ছেদের টাইমে কয় নাম্বার গুলা হয়ে যাবে? 1 নাম্বার গুলা হয়ে যাবে। দেখো তোমাদের বইতে উদাহরণ দিছে কি? তোমাদের বইতে উদাহরণ দিছে হচ্ছে দিগন্ত আর সদুপায়। এবার একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ ধরো এই জায়গায় বুঝাই, তারপর ওই জায়গায় নিয়ে যেতেছি। দেখো দিগন্ত, হ্যাঁ শব্দটা একটু খেয়াল করো, ভালো মতো বোঝার চেষ্টা করো। এই যে দিগন্ত, হ্যাঁ আরেকটা কি দেখো তো? স দু পাই। এইবার ঠান্ডা মাথায়, এই বেটা এই ঠান্ডা মাথায়, তোরা মনোযোগ নাই কিন্তু, মনোযোগ আমারে দেবে না, অন্যদিকে কিসের মনোযোগ? হ্যাঁ দেখ, এ দেখ আমি মোটামুটি হ্যান্ডসাম আছি, আমারে দেখ আপাতত দেখ। এবার কি বলতেছে? দিগন্ত, দেখ দিগন্ত, এই গটার অবস্থানটা কোথায়? 3 নাম্বারে না? হ্যাঁ গটার অবস্থানটা কোথায়? এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ওয়াও, মাথা মোটা হলাই গেছে। হ্যাঁ এটা 4 আর এটা কি? এটা 5। দেখো কোন শব্দের মাঝখানে, হ্যাঁ যদি 3 নাম্বার বর্গীয় ব্যঞ্জনের একটা বর্ণ থাকে, আছে না? এই যে দেখো গ, এটা কত নাম্বার? এটা 3 নাম্বার। যদি 3 থাকে তাহলে রুলটা কি? 3 থাকলে কি হবে? 3 থাকলে 1 হবে। 3 থাকলে কি হবে? 1 হবে। দ্যাট মিনস একটু দেখো তাহলে মূল শব্দটা কি হবে বলো? এই যে লিখলাম দি 3, অর্থাৎ এই যে গ, এটার একটা বসায় দিবা, অর্থাৎ দিক যোগ অন্ত, অন্ত, কারণ এই গ এর সাথে তো একটা অ আছে আর কি। এবার একটু দেখো তো সদুপায়, দ কই? দ, এই যে দ, এই যে দ, দ যদি থাকে তাহলে এটার প্রথমটা কোনটা? দ তো 3 নাম্বার, তাহলে এই 3-এর 1 কোনটা? এই যে ত। তাহলে একটু খেয়াল করো তো এখানে প্রথমটা কি হবে? এটা এই যে সৎ, এই যে সৎ, এটার সাথে দেখো একটা উকার আছে, এই যে উ, তারপর কি? এই যে পাই, এই যে পাই দ্বিতীয় শব্দটা, হ্যাঁ যোগ উপায়, উ পাই। ক বুঝছি? হ্যাঁ ক বুঝছি? বুঝছিস? ক্লিয়ার? এই দুইটা উদাহরণ দিয়ে কি হবে? আমার কাছে বই যদি থাকতো আমি মেলা কিছু বুঝাইতে পারতাম। এ দেখ মানে একটা অন্য বড় ক্লাসের বই অফিসে আছে, ধর এই যে বাগদান, এটা কর। হ্যাঁ সাহস থাকলে এটা কর। হ্যাঁ আরেকটা কর যা, এই যে ডুবন্ত, দেখি কার কত সাহস আছে, এই ডুবন্তটা কর। আর আর কি আছে? মাথায় কিছু আসতেছে না রে। সরানন, এটা কর। স রা নন, হ্যাঁ এটা কর। আয় দেখি পারি কিনা। হ্যাঁ ধরো জগদীন্দ্র, এই একটা শব্দ আছে, জ গো, জগদীন্দ্র, কর কর, পারলে কর। হ্যাঁ কর, পারার কথা, আমার বিশ্বাস সবাই পারবা। দেখো কি করতে হবে আমাদের বলো, কি করতে হবে খেয়াল করো।
তিন থাকলে এক, তাই না? তো তিন কি আছে? একটু চিন্তা ভাবনা করে বলো তো তিন কি আছে? এই দেখো, এই র, এই রটা কোথায়? এই যে দেখো 3 নম্বরে, তিন থাকলে কি হয়? এক হয়। এটার এক তো এটা, তাই না? তাহলে এটা কি হবে দেখো? শর্ট। হ্যাঁ, শর্ট। আর এই যে আকারটা আছে না, আনন, আনন মানে তো মুখ, আ নন, ডান। এবার একটু দেখো ব, ব কই? এই যে 3 নম্বরে ব। হ্যাঁ, ব থাকলে কি হয়? 1 নাম্বার প। তার মানে এটা কি হবে বলো তো? ডুপ। এই যে লিখলাম ডুপ, তারপর কি? কারণ বয়ের সাথে তো একটা অলওয়েজ থাকে, এই যে অন্ত, ডুপ যোগ অন্ত। এবার দেখো তো বাঘ, গ, গ কোথায় আছে? এই যে গ, গ এর একটা কোনটা? এই যে ক। তাহলে কি হবে বলো তো? এই যে বাঘ, বাঘ যোগ দান। হ্যাঁ, দান, বাগদান মানে কথা দেওয়া। দেখবা ওই যে বাঘ দত্তা, মেয়েদেরকে বলা হয় যে সে তো আমার বাগদত্তা, মানে কি আমি তাকে কথা দিয়ে ফেলছি, কমিটমেন্টে চলে গেছি, ওর সাথে আমার বিয়ে হইতেছে। আমার না, আমার না, আমার না, মানে আমি বুঝাইতেছি আর কি। এবার দেখো জগদিন্দ্র, তাহলে দ থাকলে কি হয় বলতো? দ থাকলে তো খণ্ড ত হয় অথবা ত হয়। তাহলে বুঝবো কেমনে খণ্ড ত হয় নাকি ত হয়? এটা তোমরা একটু করে দেখবা যে শব্দটার অর্থ আসতেছি কিনা। দেখো তো, আমি যদি দেই এই যে জগৎ, এটার কি কোনো অর্থ আছে? নাই। কিন্তু এইটার অর্থ আছে জগৎ, মানে পৃথিবী। তার সাথে এই যে রস্মিকার যোগ, এই যে রস্মিকার ইন্দ্র, ইন্দ্র, বুঝা গেল? লেখো ডান। এটা কে? সন্ধি। হ্যাঁ, তো নামের লগে কামের কি কোনো মিল পাইলাম ক? হ্যাঁ, মিল পাইলাম না। তোরে আন্দামান, আন্দামানে পাঠাই দিতে হবে। আন্দামান দ্বীপ চিনিস কোথায়? অপরিচিতা নামক একটা রচনা আছে, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের। সেখানে অনুপম যে নায়ক, হ্যাঁ, যে একটা অক্ষম, সে নিজেই বলে আমার মতো অক্ষম মনে হয় এই দুনিয়ায় আর কেউ নাই। তো তার একটা মামা আছে, তার মামা মনে করে কলকাতার বাইরের জগৎটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ। তাহলে আন্দামানে কি হইতো? আন্দামানে কি হইতো জানো? ওই যে ব্রিটিশ যারা ছিল, তারা বাঙালিদেরকে শাস্তি দিলে এই আন্দামান দ্বীপে পাঠাই দিত, নির্বাসিত করতো। কারণ ওই দ্বীপের ওদের শাস্তি, ওটা একটা জেলখানা। তোর ওই জেলখানায় পাঠায় দেওয়া উচিত, দুষ্টু দুষ্টু। এবার একটু দেখো, তাইলে ক্লিয়ার? রুল শেষ? এই বুঝছো? এই সবাই কি ব্যাপার, আমি শুনতেছি না কেন? বলো, বুঝছো? ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এটা ছিল হচ্ছে তোমাদের খ নাম্বারটা, এটা ছিল খ নাম্বারটা। ক্লিয়ার? ডান। এবার আসো, সন্ধি খুব ইজি, খুবই ইজি। এবার দেখো ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন সন্ধি, এটা আরো মজাদার। এটা কি? এটা আরো মজার। খেয়াল করো কেমনে মজার। আচ্ছা, একটু খেয়াল করো। হ্যাঁ, কখনো যদি, এই দেখো এখানে কি কি আছে বলো তো? এখানে আছে চ আর চ, চ ছ না, কিন্তু চ ছ থাকলে অন্য নিয়মে ফেলাইতাম প্রথমটাই। এখানে কি আছে দেখো তো? এখানে আছে জ আর জ। আচ্ছা, এখানে কি আছে? ল আর ল। ফাইন। এখানে কি আছে? ন আর ম। ওকে, ফাইন, ওকে, বুঝলাম। তাহলে তোমরা সবাই একটু খাতা কলম নাও। তোমরা কি নিবা এখন? সবাই একটা খাতা কলম নাও, ঠিক আছে? এই দুইটা আগে বোঝার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, এইগুলা থাকলে আসলে কি হয় মনে রাখো। এইগুলা যদি থাকে, নোট করতে হবে। চলো একটা স্লাইড নেই। দেখো, আমরা পাইলাম আমাদের বইতে চ চ, ওকে। আমরা আমাদের বইতে পাইলাম হচ্ছে বর্গীয় জ, বর্গীয় জ। আমরা পাইলাম ল আর ল। খালি মনে রাখবা একটা এখান থেকে, মনে রাখো সেম না? তার মানে প্রত্যেকটার প্রথম গুলা লোপ পাবে। প্রথম গুলা লোপ পেয়ে খণ্ডত্ব বসবে, খণ্ডত্ব বসবে, খণ্ডত্ব বসবে। তাহলে খণ্ডত্ব খণ্ডত্ব যদি বসে, কি কি উদাহরণ আছে? চলচ্চিত্র, বিপজ্জনক আর উল্লাস। দেখো এই যে চিত্র, তাই না? এই দেখো চলচ্চিত্র, ওকে, চিত্র। তারপর কি ছিল? বিপজ্জনক, বিপজ্জনক। হ্যাঁ, আর এটা কি ছিল? উল্লাস, উল্লাস। এর থেকে ইজি এই দুনিয়ায়, সন্ধি বিচ্ছেদের থেকে ইজি এই দুনিয়ায় কিছু থাকে না, বুঝছো? দেখো তোমরা এবার একটু সুন্দর মতো এটার বিশ্লেষণ করো। পারবা বিশ্লেষণ করতে? করো, খুবই সোজা। কি করব? একটা চ সরায় দাও, দিলাম সরায়, চ লো। এই যে চ একটা সরাই কি দিব? খণ্ডত্ব, চলত যোগ চিত্র, ওকে, যেটা চলতে পারে। বিপজ্জনক, এটা কি লিখবো বলতো? একটা জ সরাই দিব, সরাই কি লিখবো? মানে যুক্ত ব্যঞ্জন। হ্যাঁ, একটা সরাই দিব, যুক্ত ব্যঞ্জন না তো, এটা দ্বিত্ব ব্যঞ্জন, একই, দুইটা আছে। তাহলে এটা কি হবে? বিপদ, বিপদ যোগ জনক। এখন তোমরা বলবা ভাই এখানে আপনি খণ্ডত্বর পরিবর্তে দ কেন বসাবেন?
এখানে স্ল্যাশ দিয়ে লেখো দ হতে পারে, স্ল্যাশ দিয়ে লেখো দ হতে পারে, স্ল্যাশ দিয়ে লেখো দ হতে পারে, কারণ এটা ডিপেন্ড করে বানানের উপরে। কারণ বিপদ নামে শব্দের তো কোনো অর্থ হয় না, অর্থটা তো বিপদের আছে, বুঝা গেছে? এবার এটা করো তো উল্লাস, উল্লাসটা কি হবে বলো তো? উৎ, উৎ যোগ লাস, উৎ যোগ লাস, ক্লিয়ার? উল্লাস, উৎ যোগ লাস। লেখো, উঠায় ফেলো, হ্যাঁ উঠায় ফেলো। শুধু কিন্তু এটা না, শুধু এরকম না, চিন্তা করো আমি যদি তোমাদের এখন আরেকটা করতে দিই, ধরো করতে দিলাম, তোমাদের কি দিব? শরৎচন্দ্র। চিন্তা করো তোমাদেরকে এটা দিলাম শরৎ চন্দ্র, হ্যাঁ এটা দিলাম, হ্যাঁ অভাগীর স্বর্গ যিনি লিখছে, আমরা এভাবে অনেকে উচ্চারণ করি থাকে। এবার ধরো তোমাদেরকে দিলাম, আমরা বলি না সে অতিশয় সজ্জন ব্যক্তি, সজ্জন, ওকে। তারপর ধরো আমি আরেকটা যদি তোমাদেরকে দিই, বিপজ্জাল, এই শব্দটা কি শুনছো? বিপজ্জাল শব্দটা শোনার কথা, সবারই মোটামুটি সব শোনার কথা। আবার ধরো দিলাম তজ্জন্য, তজ্জন্য, এই শব্দটা মানে তার জন্য আর কি। এবার ধরো আমি যদি আরেকটা শব্দ দিই, উজ্জ্বল শব্দটা তো মোটামুটি সবাই শুনছি, শুনছি না? উজ্জ্বল। আচ্ছা, এরপর তারা আমার মাথায় উচ্চারণ, উচ্চারণ, এখানে তো চ চ আছে, উচ্চারণ। এইবার তোমরা বলো কার সাহস আছে এটা মিলাই দেওয়ার? বলো, কার সাহস আছে দেখি? এ বেটা তোদের সাহস নাই? হ্যাঁ, তোরা আমার মতো একটা শিক্ষকের কাছে পড়স, তোদের সাহস নাই এগুলা মিলাই দেওয়ার? বলো কি করব? দেখো এখানে চ চ আছে, এখানে জ জ আছে, এখানে জ জ আছে, চ চ আছে, জ জ আছে, জ জ আছে। এবার দেখো একটা সরায়া জাস্ট খণ্ডত অথবা দ এটা বসাইতে হবে। এটা কি হবে? উৎ যোগ চারণ, তাই না? এবার দেখো এইটা কি হবে? উৎ যোগ জল। এইটা কি হবে? তৎ যোগ জন্য। এইটা কি হবে? শরৎ, শরৎ যোগ চন্দ্র। এইটা কি হবে? সজ বা সৎ যোগ জন, যে ভালো আর কি। আর এটা কি হবে? বিপদ, বিপদ যোগ জ নোক। ক্লিয়ার? এতটুকু কি বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এই তিনটা নিয়ম তাহলে আমরা শিখে ফেললাম, এই তিনটা নিয়ম আমরা শিখে ফেলছি কোত্থেকে? স্লাইড থেকে, ঠিক আছে? এই তিনটা নিয়ম আমরা শিখে ফেলছি। এইবার এখান থেকে নিয়ে এই নিয়মটা, আচ্ছা এই নিয়মটা কিন্তু সোজা, বাগদান। এই বাগদানটা আমাদের পারার কথা না? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার না? হ্যাঁ, এবার দেখো এই যে বাগদান, এই যে বাগদান, বাগদান এটা কোন নিয়মে পড়বে? হ্যাঁ দেখতো, এইটা একেবারে ওই যে মনে আছে 3 থাকলে যে 1 হয় সেই নিয়মে পড়ে। হ্যাঁ, সেই নিয়মে পড়ে না? কারণ এই যে শব্দটা দিছে হচ্ছে বাগদান, এই যে বাগদান। তা আমরা পড়ছিলাম যদি শব্দের মাঝে বর্গীয় ব্যঞ্জনের 3 নাম্বার যে কোনো একটা সিরিজের বর্ণ থাকে, তো আছে গ, তাহলে গ যদি থাকে, গ তো একদম শুরুরটা, তার মানে এটা ক এর সিরিজের না, ক খ গ, তাহলে এটা কি হবে? এটা হবে বাগ যোগ দান, তাই না? এটা হবে বাগ যোগ দান, ইজি সিম্পল, শেষ। কি আছে এদের মধ্যে বলো তো? এটার ভিতরে একটু খেয়াল করে দেখো কি আছে। এখানে ন আছে, আছে ন আছে, এখানে কি আছে? উ আছে, এখানে কি আছে? ইও আছে, এখানে কি আছে? ন আছে, এখানে কি আছে? ম আছে। কাহিনীটা কি তোমরা একটু খেয়াল রাখবা, নিয়মটা কি আসলে? এই যে 5 নাম্বার যে বর্ণগুলো আছে না, হ্যাঁ এদেরকে আমরা কি বলি জানো? এই 5 নাম্বার বর্ণগুলাকে আমরা বলি নাসিক্য বর্ণ। কি বলি আমরা? এগুলাকে বলি আমরা নাসিক্য। হ্যাঁ নাসিক্য, যেহেতু আমরা বর্ণ নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ লিখতেছি, তার মানে বর্ণ, উচ্চারণ করলে ধ্বনি আসতো, নাসিক্য বর্ণ, তাই না? মনে রাখবা যদি যুক্ত ব্যঞ্জনে এই নাসিক্য বর্ণগুলোর ভিতরে একটাও থাকে, তাহলে ওই জায়গায় স্পষ্টভাবে ম হয়, স্পষ্টভাবে কি হয়? ম হয়। তাহলে 5 নাম্বার সিরিজের যদি একটা কেউ তোমরা দেখো, তাহলে তোমরা কি লিখবা? ম লিখবা। হ্যাঁ, কি কি আছে দেখো? শঙ্কা, সঞ্চয়, সন্তাপ, সম্মান, তন্মধ্যে। এবার একটু দেখো, খেয়াল করো কিন্তু, হ্যাঁ একটু খেয়াল করো, একটু দেখো এখানে কি আছে। তোমরা যদি একটু যাও, সরি 1 মিনিট, হ্যাঁ আসো। প্রথমটা আমাদেরকে দিল ধরো সম্মান, সম্মান, তন্মধ্যেটা এটা বাদ যাবে, হ্যাঁ তন্মধ্যে এটা বাদ যাবে। একটু দেখো সম্মান, ওকে দিলাম সম্মান। আচ্ছা এবার একটু খেয়াল করো তো, আর কি ছিল আমাদের? শঙ্কা, ওকে দিলাম শঙ্কা। আচ্ছা আর কি ছিল? সন্তাপ, সন্তাপ। আরেকটাও কি আছে? তন্মধ্যেটা বাদ, হ্যাঁ আরেকটাও আছে সঞ্চয়, এ দেখো সঞ্চয়, সঞ্চয়, ওকে খেয়াল করো। এছাড়া
আমি যদি আরো এক্সাম্পল তোমাদের দেই, আমার কাছে তো নাই, চিন্তা ভাবনা করতে হতে সময় লাগে। ও আচ্ছা, ধরো এই যে সংসার, মিলন যেহেতু করতেছি, আমরা সংসারকে কিভাবে বাদ দিতে পারি বলো? হ্যাঁ, আচ্ছা, তারপরে ধরো আমরা আরেকটা শব্দ দেখি না, অহংকার, দেখি তো, অহংকার। আচ্ছা, এরপরে এই তোদের মাথায় কোনো আইডিয়া নেই? হ্যাঁ, আর সংশয় বলে একটা শব্দ আছে না, কনফিউশন, সংশয়। চলো এই কয়টা করাইতে করাইতে তোমাদেরকে আমি একটু বুঝাই। ইজি, খুবই ইজি। ওকে, খুবই ইজি। দেখো, এই জিনিসগুলা প্রত্যেকটার মাঝখানে এই 5 নাম্বার সিরিজের কোনো একটা আছে, আছে? দেখো তো, এই 5 নাম্বার সিরিজের কোনো একটা আছে। সংখ্যাতে এটা আছে, হ্যাঁ, সঞ্চয়ে এটা আছে, সম্মানে এটা আছে, সংসারে এটা আছে, সংশয়ে এটা আছে। তো আমরা কি করব? আমরা সরাসরি জায়গায় ম বসাই দিব। তাহলে এটা কি হবে? সম যোগ সার। ওকে, এটা কি হবে? সম যোগ চয়। এটা কি হবে? সম যোগ তাপ। হ্যাঁ, এটা কি হবে? সম যোগ তাপ। এটা কি হবে? সম যোগ মান। ঠিক আছে, এটা কি হবে? অহম, অহম যোগ কার। এটা কি হবে? সম যোগ চয়। দেখ, তার মানে আমরা দেখতেছি 5 যদি থাকে ওই জায়গায় আমরা ম বসাই দিতে পারি। 5 যদি থাকে ওই জায়গায় আমরা ম বসাই দিতে পারি। পারি কি পারি না? পারি তো, তাই না? আচ্ছা, এবার একটু আসো, এবার একটু আসো, তন্মধ্যেটা ভাই একটু বুঝাই দেন। আমি বুঝাই দিতেছি, খেয়াল করো, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তন্মধ্যের সিস্টেমটা কি? দেখো, খালি তন্মধ্যে না, আমি কয়েকটা শব্দ দিই। হ্যাঁ, ধরো প্রথম শব্দটা আমি দিলাম, একটা শব্দ আমরা শুনি না, মৃন্ময়। হ্যাঁ, মৃন্ময়, ওখানেও তো ন আর ম আছে, তাই না? এবার চিন্তা করো, একটা শব্দ আছে মেবি বাংময়। এই শব্দটা শুনছো তোমরা? হ্যাঁ, বাংময়। আচ্ছা, এই শব্দটা তোমরা শুনবা হয়তো বা। তারপর তোমাদের বই দিলে হচ্ছে তন্মধ্যে, তাই না? তন্মধ্যে। আচ্ছা, এই তিনটা দিয়ে কি বুঝাবো? উন্মুখ। চিন্তা করো, আমি একটা শব্দ দিলাম উন্মুখ, এই শব্দটাও তো যায়। হ্যাঁ, উন্মুখ। আর কিছু যায়? আর কিছু যায় তো অনেকই। আর কিছু, আর কিছু, আর কিছু, আর কিছু, ধরো একটা শব্দ দেই, জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথ। এইবার আমাকে তোমরা একটু ভালো মতো বলো তো যে এগুলার সাথে কি কি যুক্ত আছে, কমন ফ্যাক্টরটা কি? কে বলতে পারবা? তুমি যদি এই জায়গায় দেখো, এই জায়গায় মূর্ধন্য আর ম আছে। তুমি যদি এই জায়গায় দেখো, তবে কি আছে দেখো তো, এই জায়গায় আছে হচ্ছে ও আর ম আছে। তুমি যদি এই জায়গায় দেখো, তবে দেখবা এই যে ন আর ম আছে। তুমি যদি এই জায়গায় দেখো, তবেও ন আর ম আছে। তুমি যদি এই জায়গায় দেখো, তবে ন আর ন আছে। আছে না? কমন ফ্যাক্টর তো এগুলা, বুঝছো? কমন ফ্যাক্টর কি? কমন ফ্যাক্টর এগুলা না? যদি কমন ফ্যাক্টর এগুলা থাকে, একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, সূত্রে আনা যায়? কোন ধরনের সূত্রে কি আনা যায়? যায়। তুমি দেখো তো, এই যে ন আর ম, চিন্তা করো, ন আর ম বর্গীয় ব্যঞ্জন অনুসারে তাদের অবস্থান কোথায় দেখো তো। আমরা দেখতেছি উ ম আছে, উ ম আছে, কখনো ন ম আছে, কখনো মূর্ধন্য ম আছে, আছে না? আচ্ছা, তার মানে এগুলার অবস্থানটা যদি আমরা বের করতে চাই, দেখতে পাচ্ছ যে এটাও 5 নাম্বার যোগ 5 নাম্বার যুক্ত অবস্থায় আছে, 5 নাম্বার যোগ 5 নাম্বার যুক্ত অবস্থায়, 5 যোগ 5 যুক্ত অবস্থায়, 5 যোগ 5 যুক্ত অবস্থায়, 5 যোগ 5 যুক্ত অবস্থায়, আছে না? তাহলে একটু মনে রাখবা, যদি এরকম 5 যোগ 5 যুক্ত অবস্থায় থাকে, তুমি কি করবা জানো? 1 যোগ 5 বানাই দিবা। 1 যোগ 5, 1 যোগ 5, 1 যোগ 5, 1 যোগ 5, 1 যোগ 5। কেমনে ভাই? আচ্ছা, এই 5 নাম্বার সিরিজ যেগুলো আছে দেখো তো, ময়ের 5 নাম্বার সিরিজ কোনটা? প। নয়ের 1 নাম্বার সিরিজ কোনটা দেখো তো? এই ত বা খণ্ডত, মানে এক হবে। মূর্ধন্য একটা কোনটা দেখো তো? এই ট। মোটটা কোনটা দেখো তো? এই ক। তাহলে এবার তোমরা নিজেরা শব্দগুলো একটু মিলাও, শব্দগুলা মিলায় আমাকে একটু বলো। হ্যাঁ, শব্দগুলা মিলায় আমার একটু সুন্দর মতো তোমরা বলবা। দেখো, যেটা আমি তোমাদেরকে বলছি মৃন্ময়। হ্যাঁ, মৃন্ময়, এই ন, এই ন, নটা কোথায় আছে একটু খেয়াল করো তো। ন, হ্যাঁ, মৃন্ময়, এই যে ন, তাই না? এই ন,
তাহলে এই 9 এর 1 নাম্বারটা কি ত, তার মানে এটা কি হবে মৃৎ যোগ ময়। কি হবে মৃৎ যোগ ময়। তাহলে লিখে ফেলি, এটাতে কি লিখবো আমরা মৃৎ যোগ ময়। ওকে, এইবার একটু বলো তো এইটা কি হবে বাক। এই যে বাক যোগ ময়, বাক যোগ ময়, এটা কি হবে বলতো তৎ, কারণ এটা তো ন তাই না, তৎ যোগ মধ্যে, মধ্যে এটা কি বলতো উন্মুখ, তার মানে আমরা বুঝতেছি ন তো উত যোগ মুখ, ঠিক না। এইবার দেখো তো জগন্নাথ, এটা কি হবে নয় ন, তার মানে ন থাকলে তো ওখানে ত হয়, জগৎ যোগ নাথ। তাহলে রুলটা আমরা কি পড়লাম, যদি 5 আর 5 যুক্ত অবস্থায় থাকে তবে ওটা 1 যোগ 5 এভাবে সাজায় লিখতে হয়, 1 যোগ 5 এভাবে সাজায় লিখতে হয়। আশা করি সন্ধি নিয়ে প্যারা খাবার কিছু নাই তোমাদের আর। দেখো একটা আছে, সেটা কোনটা ষষ্ঠ, এইটা কি, এইটা একটু তোমরা মনে রেখো, হ্যাঁ এই যে ষষ যোগ থ, জাস্ট একটা একটু তোমরা মনে রেখো, এইগুলা কোনো টেকনিকের মধ্যে ইনক্লুড করতে পারলাম না। আচ্ছা, কিছু কিছু ব্যঞ্জন সন্ধি নিয়ম ছাড়া হয়, এটা কোনো নিয়ম মানে না। তোমাদের বইতে 3টা এক্সাম্পল আছে, একটা হচ্ছে গোষ পদ, গো এই যে গো যোগ পদ, হ্যাঁ গোষ পদ। আরেকটা আছে একাদশ, এক এক যোগ 10, হ্যাঁ একাদশ। আরেকটা কি বৃহস্পতি, কি হবে বৃহৎ যোগ পতি, একটু মনে রেখো খালি, ক্লিয়ার। এইবার আসো বিসর্গ সন্ধি বুঝাই তোমাদেরকে, হ্যাঁ যত বিসর্গ সন্ধি আছে এই দুনিয়ায়, হ্যাঁ বন্দনা কবিতার নোট সাবমিটিং হয়েছে, দাঁড়াও আশিকারে দিয়ে একটা পোস্ট দেওয়া মানে, হ্যাঁ একটু খেয়াল করো, এই দুনিয়ায় যত বিসর্গ সন্ধি আছে সবাই একটা নিয়মে পড়ছে। সেই নিয়মটা কি জানো, 3 স রা ও, 3 সরাও, সবাই এক নিয়মে পড়ছে। এই নিয়মটা কি বলতো, 3টা স আছে দেখবা, হ্যাঁ শব্দের মাঝে, এই কয়েক ধরনের বর্ণ যদি তোমরা দেখো, এখন তো বুঝতে পারতেছো না বাট এখন বুঝবা, দেখো 3টা স আছে, 3 স মানে একটা তালব্য স, একটা দন্ত স, একটা মূর্ধন্য স, ঠিক আছে ওকে। রাও, এই একটা হচ্ছে র অথবা রেফ, হ্যাঁ র অথবা রেফ। আর ও কি, ও হচ্ছে ও কার, যদি এগুলা দেখো তবে ওর স্থলে একটা বিসর্গ যুক্ত করে দিবা, বিসর্গ যুক্ত করে দিবা। দেখো শব্দটা কি নীরব, শব্দটা কি নি যোগ রব, সরি নীরব, দেখো ইজি, খুবই ইজি, নীরব। আমি দেখলাম র আছে, এই যে সরাবের র আছে, তাহলে এই জায়গায় আমি কি লিখবো বলতো, এই জায়গায় আমি লিখবো নি, হ্যাঁ এই যে বিসর্গ নিয়ে আসবো কিন্তু, যোগ রব, যোগ রব বিসর্গ। এবার দেখো তো নিরস, একটু চিন্তা করো নি, এই যে দেখো রস, ওকে তাহলে শব্দের মাঝখানে কি আছে বলতো র আছে, র থাকলে এই যে এইগুলার একটা থাকলে বিসর্গ দিয়ে দিব, তাহলে কি হবে বলতো এই যে নি যোগ রস, ভেরি ইজি, হ্যাঁ। এবার দেখো নিরোগ, চিন্তা করো নি তারপর কি বলতো রোগ, এবার আসো ওকার আছে না র ওকার, নিরোগ, হ্যাঁ র তো আছে, অথবা ধরো ওকার আছে, কি করবো আমরা র এর কারণে এই জায়গায় আমরা লিখে ফেলবো নি যোগ রোগ, ঠিক আছে যোগ রোগ। তাহলে 3 সরাও, এই নিয়মটা তোমরা মনে রাখবা। এবার একটু খেয়াল করো, ধরো আমাদেরকে বললো পুরস্কার, হ্যাঁ পুরস্কার, ওকে এইটা বললো একজন। তারপর ধরো আরেকজন বললো দুষ্কর, দুষ্কর। আরেকজন বললো আমাদেরকে নিশ্চয়, এই দেখো নিশ্চয়, হ্যাঁ আরেকজন কি বললো পুরস্কার দুষ্কর নিশ্চয়। আচ্ছা চিন্তা করো, ওকে তাহলে 3 সরাও, এর ভিতরে 3 স ছিল না, যে যদি তালব্য স দন্ত স মূর্ধন্য স দেখো শব্দের মাঝে যুক্ত অবস্থায়, চিন্তা করো এখানে যুক্ত অবস্থায় আছে, তাহলে আমরা কি করব বলতো ওই সটাকে সরাই ফেলবো, ওই স এর পরিবর্তে কি বসবে বলতো, ওই স এর পরিবর্তে বসবে হচ্ছে আমাদের বিসর্গ। তাহলে একটু দেখো তো এই যে দেখো পু রো, হ্যাঁ তারপর কি এই সটা বাদ, তার মানে কার। এবার একটু দেখো তো দুষ্কর, তার মানে এই দু, এই শতবাদ সবার না, তাহলে কি হবে যোগ কর। এবার একটু দেখো তো নিশ্চয়, তাহলে এই তালব্য শতবাদ, তাহলে কি হবে নি নি যোগ চয়, নি যোগ চয়, বুঝতে পারলা ভেরি ইজি। আবার দেখো আশীর্বাদ রেফ আছে, পুনর্মিলন রেফ আছে, নিরাকার। এবার একটু চিন্তা করো নিরাকার শব্দটার কথা চিন্তা করো, নি রা কার, তাই না। এবার দেখো 3 সরাও, র র বলতে র আর রেফ বোঝায়,
এটা লোপ পেয়ে বিসর্গ আসবে। তাহলে রটা যদি লোপ পায় তাহলে র এর পরিবর্তে এই জায়গায় বিসর্গ লিখে দিছি। তার সাথে তো আকার আছে, র বলছি, রা তো বলিনি। তাহলে এখানে দেখো তো কি হবে, আকার, আ কা ডান, ক্লিয়ার। এবার চিন্তা করো আশীর্বাদের কথাটা কিভাবে আসছে। আশীর্বাদ কি হবে, রেফ, রেফ বাদ যাবে, র রেফ তো বাদ, তাহলে রেফ বাদ গেলে ওই স্থলে কি আসবে, ওখানে বিসর্গ আসবে। তাহলে একটু লেখো তো, এই দেখো শি, আশি বিসর্গ যোগ বাদ, আশি বিসর্গ যোগ বাদ, আশীর্বাদ। সিম্পল। পুনর্মিলন, এটা করো তো, পুনর্মিলন। দেখো পুনর, আজকে এত মিলন কেন আসতেছে বুঝলাম না। এবার দেখো পুনর্মিলন, রেফ বাদ দিলেই তো বিসর্গ আসবে, তাহলে কি লিখবো আমরা, আমরা লিখবো পুন যোগ মিলন, শেষ, পুনর্মিলন। ক্লিয়ার, ইজি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার দেখো তপবন, এখানে কি আছে, ওকার আছে না, তাহলে ওকার বাদ দিলে কি হবে, তপ। দেখো ওকার বাদ দিলে কি হবে, ওকার বাদ দিয়ে একটা বিসর্গ আসবে, তারপর বন, তপবন। তিরোধান, এখানে ওকার আছে, তার মানে কি লিখবো বলতো, এই যে দেখো তীর, হ্যাঁ, তারপর কি বলতো, এই যে ধান, এই যে ধান। তোমরা বলবো ভাই র বাদ দিয়ে দিই, না র বাদ দিবা কেন, এখানে তো ওকার আছে আগে, বাদ দিয়ে দিলাম। এবার দেখো তো মনোযোগ কি হবে বলতো, এই যে মন যোগ যোগ, মনোযোগ, সিম্পল। কও বুঝছো, বুঝছো, তিন সরাও, এই নিয়মে যাবা, তিন সরাও নিয়ম গেলেই দেখবা বিসর্গ সন্ধি মিলে গেছে। বিসর্গ সন্ধিটা বেশি সোজা, কিন্তু এই বিসর্গ সন্ধির এই নিয়ম অনুসারে যদি না যাও তাহলে এটা মিলবে না, অনেক সময় লাগবে। ঠিক আছে, অনেক সময় লাগবে। এবার কি বলছে একটু খেয়াল করো, এবার বলছে মনোকষ্ট, অধঃপতন, বয়স সন্ধি। ভাই এই জায়গাগুলোতে তো বিসর্গ উঠলো না, থেকে গেল। খেয়াল করো, একটু দাঁড়াও, হ্যাঁ এই জায়গায় আসো, এই যে এই জায়গায় আসো, কই, দাঁড়াও 1 মিনিট, তোমাদের সব মিলাই দিতেছি, আরো করাবো, একটু দাঁড়াও। এই জায়গায় দেখো, মনে রাখবা, সব সময় মনে রাখবা, যদি বিসর্গ এর পরে, বিসর্গ এর পরে, হ্যাঁ বিসর্গ এর পরে যদি কখনো ক দেখো, কখনো প দেখো, কখনো স দেখো, হ্যাঁ কিংবা খিও দেখো, ওই জায়গাগুলোতে বিসর্গ থেকে যায়, কি হয়, থেকে যায়। তাহলে এবার একটু আসো তো এই জায়গাটায়, এবার একটু এই জায়গাটায় আসো তো, এখানে কি খেয়াল করো, মনোকষ্ট এই যে ক আছে, হ্যাঁ, অধঃপতন এই যে প আছে, বয়স সন্ধি এই যে স আছে, এসব জায়গায় বিসর্গ থেকে যায়, আর বাদ বাকি প্রত্যেকটা ক্ষেত্রে বিসর্গ উঠে যায়। তাহলে বিসর্গর আরো কিছু নিয়ম তোমাদেরকে করায়, এক টানা করাবো, দেখবা, হ্যাঁ এক টানা। এদিকে আসো, দেখো এক টানা তোমাদের বিসর্গর নিয়মগুলা বুঝাইতে থাকি। চিন্তা করো কই থেকে বুঝাবো, এখানে আসো, দেখো ততোধিক, ওটাকে সরাই দিবা, ওটাকে সরাই দিলে কি হবে, তত যোগ অধিক, অধিক। এই যে বয়োধিক কি হবে বলতো, বয় যোগ অধিক, ঠিক আছে। এবার দেখো তো যশোভিলাস কি হবে, যশ, হ্যাঁ ওকার বাদ যোগ অভিলাষ, অভিলাষ। তার মানে তোমাদের মনে রাখতে হবে তিন সরাও, তিন সরাও, তাইলেই হবে। এবার দেখো তো পুনরধিকার, তাহলে এই রটা বাদ, হ্যাঁ রটা বাদ দিলে ধিকার তো শব্দ না, অধিকার। তার মানে আমরা কি লিখবো, পুন যোগ অধিকার, অধিকার। প্রাতরাশ, এই রটা বাদ, রটা বাদ, ঠিক আছে। তার মানে কি হবে, এই প্রাত, তারপর কি এই যে আকার আছে না, এই যে আশ, ডান। এবার দেখো তো পুনরুক্তি, তাহলে এই রটা তো বাদ, তাহলে পুনটা লিখবো আমরা, পুন লিখলাম, হ্যাঁ। এই যে রস্যকার আছে না, রস্যকার এখন মুক্ত হয়ে গেছে, মুক্ত হওয়া মানে কি, একটা উক্তি, পুনরুক্তি। বুঝছো, আবার র্যান্ডম যে কোনো একটা নাও, যে কোনো একটা নাও, চিন্তা করো তুমি এই জায়গায় কোনটা নিবা। এই যে মনোলোভা, চিন্তা করো মনোলোভা, এই যে ওকার আছে, ওকারটার সাথে বিসর্গ হয়ে যাবে, তাহলে মূল শব্দটা কি হবে বলতো, মূল শব্দটা হবে মনো, তারপর কি হবে, লোভা, লোভা। খালি মনে রাখতে হবে তিন স রা ও, বোঝা গেছে বিসর্গ সন্ধিটা, ক্লিয়ার। এবার বলো সব বুঝছো, এবার এটা নোট করতে হবে, কি করতে হবে, নোট করতে হবে, হ্যাঁ নোট। এখন এই নোট কম্পিটিশন রেজাল্ট দিতে হবে তোমাদের বন্দনার আর এটার, তাই না। একটু লিখবা, কি জানি লিখবো আমরা, যে দুর্বার, দুর্বার বাংলা সন্ধি, খালি এই হ্যাশট্যাগটা ব্যবহার করবা, ঠিক আছে। তোমরা সুন্দর মতো, আমি তো এলোমেলো করে দিছি, এমন ভাবে নোট করবা যে নোটটা দেখে আরেকজন পড়তে পারে, সে যাতে ধরতে পারে যে 5 মানে কি, 1 মানে কি,
ঠিক আছে, এখন আমরা পড়বো হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধি জিনিসটা কি? পাশাপাশি অবস্থিত দুইটা স্বরধ্বনি যখন একত্র হয় বা মিলিত হয় তখন সেটাই তো স্বরসন্ধি। এটাই তো মানে একদম নর্মাল একটা সংজ্ঞা, তাই না? ব্যাপারটা কেমন? ব্যাপারটা যদি একটা এক্সাম্পল দিই, একটু আগেও তোমাদেরকে দেখাইছি। ধরো এই যে বিদ্যালয়, হ্যাঁ, এই বিদ্যালয়, এই শব্দটা কিভাবে গঠন হয়েছে জানো? এটা তো সন্ধিবদ্ধভাবেও আমরা এটার রূপ পাই, আমরা সমাসবদ্ধভাবেও এটা রূপ পাই। তো একটু দেখো, বিদ্যালয় শব্দটাকে যদি আমি সন্ধির অনুসারে বিশ্লেষণ করি, আমরা পাবো বিদ্যা, এটার সাথে কি পাবো বলতো? এটার সাথে আমরা পাবো হচ্ছে আলয়। তাহলে এবার একটু ঠান্ডা মাথায় দেখো, আমরা জানি যে সন্ধির ক্ষেত্রে কি হয়, প্রথম যে শব্দটা থাকে অর্থবোধক, তার শেষ যে ধ্বনিটা, সেই ধ্বনিটা কি বলতো? এখানে আ উচ্চারিত হয়েছে, তাই না? বিদ্যা। এবং পরবর্তী যে শব্দটা, সেই শব্দের শুরুর ধ্বনিটা কি বলতো? সেই শব্দের শুরুর ধ্বনিটাও হচ্ছে আ। তাহলে এই দুইটা আ যখন মিলে যায়, আ ধ্বনি যখন মিলে যায়, দুইটা আ, এই স্বরধ্বনি যখন মিলে যায়, আমরা জানি একটা আ স্বরধ্বনির আবির্ভাব ঘটে, মানে দুইটা মিলে একটা হয়। তো সেক্ষেত্রে আমরা নর্মালি উচ্চারণ করলে বিদ্যা আলয় দুইবার আ উচ্চারণ করা লাগে, কিন্তু সন্ধির নিয়ম অনুসারে আমরা এখানে উচ্চারণ করতেছি কি? বিদ্যালয়, কারণ এই দুইটা আ মিলে একটা আ হইছে, এই যে একটা আ হইছে। তাহলে স্বরসন্ধি কি? এই যে পাশাপাশি বা পরস্পর সন্নিহিত দুইটা স্বরধ্বনির মিলনই হচ্ছে স্বরসন্ধি। চলো, আমাদের বইতে অনেকগুলো সূত্র দেওয়া আছে, এই সেই সূত্রের অংশটাই এখানে আছে। দেখো, প্রথম সূত্র এবং বইতে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, সেই দুইটা এক্সাম্পল এই জায়গায়। এবং এখানে আরো কিছু প্র্যাকটিস করার জন্য আমি লিখে রাখছি, এটা ক্লাস 8-এর বইতেও পাবা, বিভিন্ন ব্যাকরণ বইতেও তোমরা পাবা, তোমাদের বইয়ের বাইরে। তো প্রথম যে সূত্রটা আমাদেরকে কি শেখাচ্ছে একটু যদি লক্ষ্য করো, যে সূত্র নাম্বার 1, স্বরে অ অথবা স্বরে আ এর সাথে একটা স্বরে অ অথবা স্বরে আ যদি যুক্ত হয় তবে একটা আ ধ্বনি হয়। ভাই একটু মানে গোজামিল হয়ে গেল, ওকে সমস্যা নেই। দেখো, খুব সিম্পলি আমি যদি তোমাদেরকে বুঝাই, একটা স্বরে অর সাথে আরেকটা স্বরে অ যখন যুক্ত হয় তখন একটা স্বরে আ ই হয়। কেমন? এখানে একটা শব্দ লিখছি, দেখো, নব মানে নতুন। তাহলে এই কোনো শব্দের সাথে বা কোনো বর্ণের সাথে যদি আকার, একার, কার চিহ্ন না থাকে বা হস চিহ্ন না থাকে, সেটার সাথে একটা অ আছে বলে ধরে নেওয়া হয়। তো এখানে তো একটা অধ্বনি আছে। এবার দেখো তো, এখানে কি আছে? এখানে একটা অধ্বনি আছে। তো পরপর দুইটা অধ্বনি মিলে তো একটা আধ্বনি হয়। তাহলে দেখো, এই নব, এটার সাথে একটা আধ্বনি আসবে, এই অটা কি উচ্চ হয়ে যাবে? কেন উচ্চ হয়ে যাবে? কারণ এই অ আর এই ও মিলেই তো একটা আ হবে। তাই কি হয়েছে? নবান্ন। এই দেখো, এখানে একটা আধ্বনি আসছে। আরেকটা এক্সাম্পল দেখো, পরম যোগ অনু, পরম, তার মানে এই যে দেখো এখানে ম, হ্যাঁ, ম এর সাথে একটা অধ্বনি, কোনো কার চিহ্ন না থাকা মানে তো অধ্বনি। এর পরবর্তী শব্দের শুরুটার সাথেও দেখো একটা অধ্বনি আছে, আছে না? তাহলে দুইটা অ মিলে একটা আ হবে, এটা আমরা জানি। তো এই আটা কার সাথে যুক্ত হবে বলতো? অবশ্যই এটার সাথে যুক্ত হবে না, যুক্ত হবে এইটার সাথে। তাহলে এইটার সাথে যদি যুক্ত হয়, হবে কি? পরমাণু। এই দেখো একটা আধ্বনি আসছে। আবার দেখো, শুধু দুইটা অ মিলে একটা আ হয়, ব্যাপারটা এরকম না। একটা অ, তার সাথে যদি একটা আধ্বনি যুক্ত হয় তবেও আধ্বনি হয়। কেমন? একটু খেয়াল করো তো। এই যেমন দেখো জল, এখানে কি অধ্বনি আছে লয়ের সাথে, তাই না? তার সাথে দেখো আশয়, এই যে আ, তাহলে এই দুইটা মিলে এই লয় আকারে লা হবে। এই যে জলাশয়, এখানে একটা আকার আসছে। আবার দেখো পাঠ যোগ আকার, আগার, তাহলে এই পাঠের সাথে আমরা খুব ভালো মতো বুঝতে পারতেছি একটা অধ্বনি আছে, তার সাথে একটা আধ্বনি, এই যে আগারের আ, এই দুইটা মিলে একটাই আ হবে। কার সাথে যুক্ত হবে? এই পাঠা গার, পাঠা গার, কারণ এইটা আর এইটার অ, এই দুইটাই তো মিলে গেল, তাই না? এই মিলেই তো নতুন একটা আ হইছে, এই যে পাঠাগার, এখানে একটা আধ্বনির আবির্ভাব ঘটছে। আবার যদি খেয়াল করো, শুরুতে একটা আধ্বনি, পরে একটা অধ্বনি, তখনও একটা আধ্বনি হয়। কিভাবে? এই যে কথা, এখানে তো আ আছে, হ্যাঁ, আর অমৃত, এখানে তো একটা অ আছে, দুইটা মিলে একটা আই হয়। তো এই যে কথামৃত, কথামৃত, যেহেতু একটা আকার ছিল তাই এটা আকারের সাথে মিশে গেছে। এবার দেখো তো আশাতীত, এখানে একটা আ, এইখানে একটা আ, দুইটা আ মিললে তো একটা আই হবে, তাই না? দুইটা আ মিললে তো একটা, ও সরি 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 সরি, এখানে তো অ, অ, হ্যাঁ, তো দুই, একটা আ একটা অ মিললে তো একটা আ হয়। তাহলে কি হবে? আশা, আর এই অটা বাদ যাবে, এই অটা তো এটার সাথে মিশেই গেছে, তাহলে আশাতীত, এই যে এখানে একটা আ আসছে।
বুঝতে পারছো তো? এবার দেখো দুইটা আ যদি থাকে, পরস্পর সন্নিহিত দুইটা আ যদি থাকে, তাহলে এই আয়ের সাথে আরেকটা আ যুক্ত হইলে আই হয়। তাহলে এবার একটু খেয়াল করো, এই যে বিদ্যালয়ের আ আর এখানের আ, দুইটা আ ছিল, এখন একটা আ হবে। এই যে দেখো মিলল, একটা আ হইছে, একটা আ। সিমিলারলি মহাযোগ আশয় মহাশয়, তাহলে এখানে একটা আ আছে, এইখানে একটা আ আছে, দুইটা আ মিলে গেছে, একটা আ হবে। তাই এই মহা, এই আটাও এটার সাথেই মিলে গেছে, মহা, এই আটা তো বাদ, বাকি অংশ কি শয়, মহা শয়। এখন তোমাদের বইতে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, সেই দুইটা এক্সাম্পল কি বলতো? এই যে দেখো, উত্তর যোগ অধিকার, তার মানে উত্তর র এর সাথে একটা অধ্বনি আর অধিকারের সাথে একটা অধ্বনি, দুইটা অধ্বনি মিললে একটা আধ্বনি হয়, তাই উত্তর রাধিকার। এই যে দেখো এখানে একটা আধ্বনি বসছে। আবার দেখো আশা যোগ অতীত, তো আশা যোগ অতীত তো এখানেই ছিল, এখানে একটা আ আর পরেরটা একটা অ, একটা আ আর অ মিললেও তো একটা আই হয়, তাহলে এই যে আশা তিত, এখানে একটা আধ্বনি। বুঝতে পারছো? তাহলে প্রথম সূত্রে কিন্তু চারটা নিয়ম, প্রথমে অ আর অ, পরেরটায় অ আর আ, পরেরটায় আ আর অ, পরেরটায় আ আর আ। বোঝা গেল জিনিসটা? এখানে প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝালাম, বাইরে থেকে এক্সাম্পল এনে তোমাদেরকে বুঝালাম, যাতে তোমরা একটু প্র্যাকটিস করে বুঝতে পারো। সোজা, খুবই সোজা সন্ধি। এবার একটু দেখো তো পরের সূত্রটা আমাদের কি বলতেছে। ই স্ল্যাশ ই যোগ ই স্ল্যাশ ই মানে কি? মানে হচ্ছে দেখো, একটা রস্বইয়ের সাথে আরেকটা রস্বই যদি যুক্ত হয় একটা দীর্ঘই হয়। ঠিক আছে, তাহলে এক একটু বোঝার চেষ্টা করি, চিন্তা করো। এখানে অতি, এখানে ইত, তাহলে একটু দেখো, পরস্পর দুইটা ই যদি যুক্ত হয়, তাহলে আমরা জানি দুইটা ই যুক্ত হলে একটা দীর্ঘ ই হয়, তাই না? তাহলে একটু দেখো, মূল শব্দটা কি ছিল? অতি না? তার মানে অত, এটার সাথে তো ই আছে, এটার সাথে ইত আছে, এই দুইটা ই মিলে একটা দীর্ঘি, এই যে এই দুইটা ই মিলে একটা দীর্ঘি, তারপর একটা ত, অতীত। সিমিলারলি রবীন্দ্র, দেখো তো এখানে একটা ই আছে, আর ইন্দ্র বানানে একটা ই আছে। রবি মানে সূর্য, ইন্দ্র একটা দেবতার নাম, স্বর্গের দেবতার নাম। তাহলে ইন্দ্র, রবীন্দ্র বানানটা আমরা কিভাবে দেখি? দুইটা ই মিলে দীর্ঘিকার হয়, তাহলে এটা দীর্ঘিকার হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল দীর্ঘিকার, রো বিন দ্র। এই যে দেখো সেই দীর্ঘিকারটা এই জায়গায়। আবার দেখো শুধু এরকমই না, একটা রস্বইয়ের সাথে একটা দীর্ঘই যদি যুক্ত হয় তাও দীর্ঘই হয়। কেমন? দেখো পরীক্ষাতে পরি বানানে ই আছে, এরপরে কিন্তু একটা দীর্ঘই আছে, তাহলে এটা পাশাপাশি যুক্ত হইলে একটা দীর্ঘই হবে না, বলো তো? তাই এইটা দীর্ঘইকার যুক্ত হয়ে যাবে। দেখো এই যে দীর্ঘইকার যুক্ত হয়ে গেছে। পরীক্ষা অধি ঈশ্বর বা অধীশ্বর, তাহলে অধীশ্বর বানানেও সিমিলার, এখানে একটা রস্বই, এখানে একটা দীর্ঘই, দুইটা মিললে একটা দীর্ঘই হবে, তাই এই বানানে দেখো একটা দীর্ঘইকার হইছে, এই যে দেখো অধীশ্বর। বোঝা গেল তো? এবার একটু খেয়াল করো, প্রথমে দীর্ঘই পরে রস্বই হলেও একটা দীর্ঘই হয়। কেমনে? একটু খেয়াল করো। সচি, সচি হচ্ছে ইন্দ্র দেবতার স্ত্রীর নাম, তার সন্তানের নাম ছিল জয়ন্ত, তাহলে সতী বানানে দেখো দীর্ঘিকার, আর ইন্দ্র বানানে রস্বীকার, তাহলে রস্বী দীর্ঘি যাই যুক্ত হোক দীর্ঘই হবে। তাহলে এই যে দেখো দীর্ঘই আসছে কি না? আসছে অবশ্যই। শচীন্দ্র, এই যে দীর্ঘই, এই যে দীর্ঘই, এই পরের রস্বইটা এটার সাথে মিলে একটা দীর্ঘই হইছে। পরের এক্সাম্পলটা দেখো, মহি যোগ ইন্দ্র, এখানে দীর্ঘিকার আর এখানে রস্ব ইকার মিলে একটা দীর্ঘইকার হইছে, যেমন মহিন্দ্র। বুঝা গেল? এবার দেখো দুইটা যদি দীর্ঘইকার থাকে তবেও একটা দীর্ঘইকার হয়, যেমন শ্রী, এই দেখো দীর্ঘই, হ্যাঁ, আর এখানে কি আছে? দীর্ঘই, তাহলে দুইটা দীর্ঘই মিলে গেছে, এই যে মিলে তো দীর্ঘই হইছে, পরে তালব্যস্বটা যুক্ত হয়েছে। শৈশ, এখানে দেখো তো পৃথিবী যোগ ঈশ্বর, পৃথিবীশ্বর, তার মানে এইখানে দীর্ঘই, এইখানেও দীর্ঘই, দুইটা দীর্ঘই মিলে একটা দীর্ঘই হইছে, সো এই পৃথিবী তারপরে এই শর্টটা যুক্ত হয়ে যাবে, পৃথিবীশ্বর। এবার তোমাদের বইতে কোন দুইটা এক্সাম্পল দেওয়া আছে? কারণ তোমাদের তো বইয়ের বাইরে কিছু আসবে না, তোমাদের বইতে দেখো অতি যোগ ইন্দ্রিয়, তার মানে অতি যোগ ইন্দ্রিয় যদি আমরা সমাধান করি, এখানে একটা রস্বই প্লাস আবার একটা রস্বই, দুইটা রস্বই মিলে আমরা জানি একটা দীর্ঘই হয়, তাই অতি বানানে এই যে দীর্ঘই, অতীন্দ্র। আবার দেখো পরিযোগিক্ষা, এটা তো আগেই করছি, রস্বই যোগ দীর্ঘই ইজ ইকুয়াল টু কি? দীর্ঘই, তাই পরিবানানটা দীর্ঘইকার যুক্ত হয়ে যাবে, আর এই ইটা তো এটার সাথে আগেই যুক্ত হয়ে গেছে, সো পরীক্ষা।
বোঝা গেল দ্বিতীয় সূত্রটা? একটু ভালো মতো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো কিন্তু, ঠিক আছে? এবার আমরা যদি তৃতীয় সূত্রের ক্ষেত্রে দেখি, ঠান্ডা মাথায় খেয়াল করো, একেবারে ঠান্ডা মাথায়। হ্যাঁ, বলছে কি রস্য উ দীর্ঘ উ, এটার সাথে যদি একটা রস্য উ দীর্ঘ যুক্ত হয়, অলওয়েজ দীর্ঘ উই হবে। আমরা দেখলাম অ আ যেভাবেই যুক্ত হোক না কেন একটা আ হয়, রস্বই দীর্ঘই যেভাবেই যুক্ত হোক না কেন, যেই আগে থাকুক পরে থাকুক না কেন, একটা দীর্ঘই হয়। ঠিক তেমনি রস্য উ এবং দীর্ঘ উ যেভাবেই আগে পরে যুক্ত হোক না কেন, একটা দীর্ঘ উই হবে। যেমন ধরো এখানে চারটা কন্ডিশন হতে পারে, কখনো দুইটা রস্য উ হতে পারে, কখনো একটা রস্য উ একটা দীর্ঘ উ হতে পারে, কখনো একটা দীর্ঘ উ একটা রস্য উ হতে পারে, আবার দুইটা কখনো কখনো দীর্ঘ উ হতে পারে। তাহলে এরকম করে আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি, একটু দেখো তো, কটু যোগ উক্তি, তাই না? এখানে একটা রস্য উ, এখানেও একটা রস্য উ, তাহলে দুইটা রস্য উ মিলে তো একটা দীর্ঘ উ হবে। তাই কটুক্তি বানানটা লেখার টাইমে কিন্তু আমরা এই যে দুইটা মিলে একটা দীর্ঘকার, আর পরে যা আছে তাই, এই যে যা আছে তাই। বুঝতে পারছো? কটুক্তি, কটুক্তি। ক্লিয়ার হয়েছে জিনিসটা? কয়তো কয়তো। আচ্ছা, সন্ধির ক্ষেত্রে যে ব্যাপারটা আসে, যে প্রথম শব্দের শেষ ধ্বনিটা বাদ যায়, পরের শব্দে প্রথম ধ্বনিটা বাদ যায়, এই দুই ধ্বনি বাদ যে নতুন ধ্বনি আসে আর কি। ব্যাপারটা কিন্তু এরকম, তারপর যা থাকে তাই বসে। যেমন দেখো মরু যোগ উদ্যান, তাহলে মরু, এটা বইয়ের উদাহরণ। তাহলে মরু, একটু খেয়াল করো তো, মরুর বেলায় আমরা যদি একটু দেখি, এখানে উ আছে, হ্যাঁ, রয়ের এইদিকে কার চিহ্ন মানে রস্যকার, আর নিচের দিকে থাকলে দীর্ঘকার। আর এখানে উদ্যানের উ, তাই না? উদ্যানের উ, তাহলে এই দুইটা উ মিলে কি হবে? অলওয়েজ একটা দীর্ঘ উই হবে। তাহলে এবার একটু খেয়াল করো কোনটা কোনটা বাদ যাবে। এইটা আর এইটা বাদ গিয়ে নতুন একটা দীর্ঘ উ হবে। দীর্ঘ কার সাথে যুক্ত হবে? রয়ের সাথেই তো যুক্ত হবে। তাহলে এই যে মরু, তারপর যা আছে তাই, কি আছে? এতটুকু আছে না, এই যে এতটুকু বসায় দাও, মরুদ্যান। ইজি। এবার একটু খেয়াল করো তো পরেরটা, পরের এক্সাম্পল দেখো, লঘু যোগ উর্মি, তাহলে এই যে এখানে একটা উ আছে, এখানে একটা দীর্ঘ উ আছে, তো যেই উই থাকুক না কেন, দুইটা উ যে কোনো ধরনের উ, হ্রস্ব হোক বা দীর্ঘ যুক্ত হলে দীর্ঘই হয়। তাহলে দীর্ঘ উ বসবে না, তাহলে কিভাবে বসবে দেখো, এটার নিচে একটা উ আর এখানে উ, এই দুইটা মিলে দীর্ঘ হয়েছে, তাই তো? তাই আমি লিখবো লঘু। ওকে, এই উটা তো বাদ, কারণ এটা তো মিলে গেছে। বাকি কি আছে? বাকি আছে মি, উর্মি, লঘুর্মি। আচ্ছা, এবার একটু দেখো তো এটার দিকে, বহু যোগ ঊর্ধ্ব। বহু যোগ ঊর্ধ্ব, তাহলে বহু বানানে এইটা হ্রস্ব উ না? আচ্ছা, এটা কি দীর্ঘ উ না? তাহলে দুইটা মিলে কি হবে? একটা দীর্ঘ উ হবে না? তাহলে এবার দেখো, এটার সাথে দীর্ঘকার হবে, আর এটা তো বাদ যাবে কারণ এই দুইটাই মিলে গেছে। তাহলে একটু দেখো তো, এই যে হ, তাই না? ধ্বনি কি ছিল? উ, এটার সাথে উ, এটার সাথে উ, তাহলে এই দুইটা উ মিলে তো একটা দীর্ঘ উ হয়েছে। সুতরাং এটা বাদ দিব, এটা মিলে গেছে। বাকি কি আছে? বাকি আছে ঊর্ধ্ব, বাকি আছে ঊর্ধ্ব, মানে এই যে এটা। হ্যাঁ, তাহলে বহুর্ধ্ব। ক্লিয়ার হয়েছে তো জিনিসটা? এবার দেখো তো পরবর্তীতে বধূ যোগ উৎসব, এখানে আবার কোন কেস দেখতেছি? এখানে আগে দীর্ঘ উ দেখতেছি, এই যে দীর্ঘ, তার সাথে একটা হ্রস্ব উ যুক্ত হয়েছে। ওকে ফাইন, এই দুইটা যুক্ত হলে যেই উই থাকুক না কেন দীর্ঘ উই হবে। তাহলে একটু চিন্তা করো তো, বধূ বানানটাতে এই যে বধূ দীর্ঘকার আছে কিন্তু, আর উৎসব বানানটাতে হ্রস্ব উকার আছে। তো আমরা জানি যে এই ধ্বনিটা আর এই ধ্বনিটা মিলে যাবে, মিলে যে একটা দীর্ঘ ধ্বনি হবে। তাহলে এই ধ্বনি আর এই ধ্বনিকে মিলায় ফেলো, মিলে গেল। তো যদি মিলে যায় তাহলে এইখানে এইটা বাদ, এইটা বাদ, এই যে বাদ দিই তো এটা হয়েছে, বাকি যতটুকু আছে ততটুকু লিখবা। এই যে ততটুকু আমি লিখে দিলাম, বধূৎসব, বধূৎসব। বুঝা গেল তো জিনিসটা? বধূক্তেও সেম। তাহলে একটু চিন্তা করো, এই যে বধূ, এখানে একটা উ আছে দীর্ঘ উ, আর এখানে একটা হ্রস্ব উ আছে, দুইটা মিলে কি হবে? দীর্ঘ উ হবে। তাহলে এইটাকে বাদ দিয়ে দাও, এইটাকে বাদ দিয়ে দাও, নতুন করে কি লিখবা? হ্যাঁ, এই দুই ধ্বনি মিলে কি হয়েছে বলতো? একটা দীর্ঘ উ ধ্বনি হয়েছে, এই দিলাম দীর্ঘ ধ্বনি। তারপর বাকি অংশটুকু লিখে দাও, এই যে বাকি অংশটুকু লিখে দিছে। এবার আমরা যদি একটু খেয়াল করি, লাস্ট ওয়ান, ভূ যোগ ঊর্ধ্ব, এখানে আবার দেখতেছি দুইটাই কিন্তু দীর্ঘ উ, দুইটাই দীর্ঘ উ। তো যাই হোক না কেন দীর্ঘ উই তো হবে। তাহলে কেমনে হবে দেখো, এই যে ভূ, তাই না? এই ধ্বনিটাকে বাদ দিলাম, এই ধ্বনিটাকে বাদ দিলাম। আসো, বাদ দিলে আমরা যদি একটু দেখি, বাদ দিলে কি থাকে? এখানে তো দীর্ঘ উ ছিল, এখানেও দীর্ঘ উ ছিল, এই দুইটা মিলে কি হয়? এই দুইটা মিলে দীর্ঘ উ হয়, এই যে দীর্ঘ উ, ভূ। আর বাকি অংশ কতটুকু? এতটুকু বসায় দাও, এতটুকু বসায় দাও, ভূর্ধ।
ভূমি থেকে ঊর্ধ্ব, ভূর্ধ্ব। ওকে, বুঝা গেল তো? তোমাদের বইতে একটা এক্সাম্পলই আছে, তো এটা তো আগেই করছি আমরা। দেখো একটা উ আর আরেকটা উ, দুইটা উ মিলে একটা দীর্ঘ উ হয়। তাহলে দীর্ঘ উটা কেমনে হয়েছে? এই যে দেখো, এটা শেষ ধ্বনিটা আর এটা শুরুর ধ্বনিটা মিলে এই যে দীর্ঘকার নিচের দিকে, বাকি অংশ কি আছে? এতটুকু। তাহলে এতটুকু বসাই দিছি, মরুদ্যান। বুঝা গেল তোমাদের? মানে তোমরা বুঝতে পারছো তো? তাহলে এই হলো 3টা নিয়ম। এবার আমরা যদি একটু 4 নাম্বার নিয়মের দিকে একটু লক্ষ্য করি, এই নিয়মটা কিন্তু একটু অন্যরকম। কেমন নিয়ম একটু দেখো, এবার আবার খুব মজা লাগবে তোমাদের বুঝতে। হ্যাঁ, আমাদেরকে বলছে যে অ অথবা আ এর সাথে কখনো কখনো রস্বই বা দীর্ঘই যুক্ত হতে পারে, তবে একটা একার হবে। কেমন? একটু লক্ষ্য করো ঠান্ডা মাথায়। হ্যাঁ, দেখো স, এটার সাথে একটা অ আছে। এবার দেখো এটার সাথে একটা আ আছে, সরি ই আছে। এতক্ষণ আমরা দেখতেছিলাম সিমিলার টাইপ বর্ণগুলা, আলাদা ধ্বনি, বাট এখন দেখতেছি বর্ণই আলাদা। তাইলে অ বা ই যুক্ত হলে একটা এ হয়। হ্যাঁ, একটা কি হয়? এ হয়। তাহলে দেখো এইটার সাথে একটা অধ্বনি আছে না? আচ্ছা, এই যে এটার অ, হ্যাঁ, আর এইটার ই যুক্ত হয়েই তো এ হবে। এটা কার সাথে যুক্ত হবে? অবশ্যই এটার সাথে যুক্ত, মানে প্রথমটার সাথেই তো যুক্ত হতে দেখতেছি আমরা। তাহলে এটা হবে সে, আর বাকি যা আছে তা বসাই দিবা। চয়, ছয় আকার, স্বেচ্ছা, স্বেচ্ছা। ঠিক আছে, পরেরটার দিকে একটু লক্ষ্য করো তো। এই যে যথা যোগ ইষ্ট, যথা যোগ ইষ্ট, একটু খেয়াল করো। এই যে যথা শব্দটা আমি লিখছি, বলতো এটা শেষে কি আছে? একটা আ আছে। এবার কি আছে বলতো? একটা ই। অ বা ই অথবা আ বা ই যাই হোক না কেন, তোমার হবে একটা একারি। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, এই একারটা কার সাথে যুক্ত হবে? আমরা জানি প্রথম শব্দের শেষের সাথে যুক্ত হয় নতুনটা, তাই না? তাহলে একটু দেখো তো, এই যে জ লিখলাম, থা কি আর হবে? আ আর ই মিলে তো এ হয়, আকার তো আর হবে না, একার হয়ে যাবে। জ থে, ইটা তো হবে না কারণ এটা তো যুক্ত হয়ে গেছে। তাহলে বাকি কি আছে? এই দন্তা মূর্ধন্যস্বয়টা। তাহলে কি হলো? যথেষ্ট। কি হলো? যথেষ্ট। বুঝছো তো? ক্লিয়ার তো? ভেরি ইজি। এবার একটু দেখো তো, অপযোগ ইক্ষা। এবার আবার কোন কেস? এবার প্রথমে অ, হ্যাঁ প্রথমে অ, তারপরে কি? ইক্ষা, এই দীর্ঘিকার, এই দুইটা মিললেও একটা এ হবে। তাহলে একটু দেখো, এটা কার সাথে যুক্ত হবে? এটার সাথে। তাহলে এটা কি হয়ে যাবে? এ যুক্ত হওয়ার পর হয়ে যাবে অপে, আর এটা তো যুক্তই হয়েছে, বাকি কি থাকে? খা, অপেক্ষা। বুঝতে পারছো? এবার দেখো তো, মহাযোগ ঈশ্বর। তাহলে এখানে দেখো আ, এবার দেখো এখানে দীর্ঘ ই, দুইটা মিলেই তো এ হবে। তাহলে মহাটা হয়ে যাবে মহে, মহাটা হয়ে যাবে মহে, এই যে মহে, আর বাকি যা আছে তা বসায় দাও। মহেশ্বর, মহেশ্বর। তা তোমাদের বইতে কি এক্সাম্পল দেওয়া আছে একটু খেয়াল করো তো। তোমাদের বইতে দেওয়া আছে শুভযোগ ইচ্ছা, তার মানে এখানে অ আর এখানে ই, তাহলে অ আর ই মিলে এ হয়। তাহলে এই যে সু, এই অ ছিল না, এটা এ হয়ে যাবে শুভে, আর এখানে বাকি কি আছে? ছা, শুভেচ্ছা। বুঝতে পারছো? ধরে ধরে বুঝাই দিচ্ছি। উপরের এক্সাম্পল গুলা হচ্ছে তোমাদের বইয়ের, হ্যাঁ উপরের গুলা বইয়ের, আর এগুলা হচ্ছে এক্সট্রা প্র্যাকটিসের জন্য। ক্লিয়ার? এবার পরের নিয়মটা দেখো। তোমাদের বই বলছে পরের নিয়ম, যদি স্বরে, একটু আগে দেখলাম স্বরে অ বা আয়ের সাথে ই ধ্বনি যুক্ত হচ্ছে, এখন স্বরে অ বা আয়ের সাথে উ ধ্বনি যুক্ত হবে। দেখো স্বরে অ অথবা আয়ের সাথে যদি উ ধ্বনি যুক্ত হয় তাহলে ও হয়। ওকে ফাইন। একটু দেখো তো, এখানে একটা আ আছে আর এখানে একটা উ আছে, তাহলে এই দুইটা মিললে একটা ও ধ্বনি হবে। ও ধ্বনিটা কার সাথে যুক্ত হবে? এই আটা বাদ দিয়ে এটার সাথে ও হবে। তাহলে কথা ছিল, হয়ে যাবে কথ, কথ। তারপর কি? বাকি যা আছে তাই। তাহলে বাকি কি আছে? এই যে ও, ক, থন। বুঝা গেছে? মনে রাখবা শেষের ধ্বনি আর এটা শুরুর ধ্বনি বাদ দিয়ে নতুন ধ্বনি আসে। ওকে ডান। এবার একটু দেখো তো, চলো যোগ উর্মি, তার মানে এখানে অধ্বনি আছে প্লাস এখানে দীর্ঘ উ ধ্বনি আছে, এই দুইটা মিলে একটা ও হয়। তাহলে এই ওটা কার সাথে যুক্ত হবে? এটার সাথে। তাহলে চলো, এটা দিব চলো, আর এখানে বাকি অংশটুক মি, চলোর মি। বুঝা গেল? মহাযোগ উর্মি, এটা কি হবে বলো তো? এখানে একটা আ ধ্বনি আর এখানে একটা উ ধ্বনি, তাহলে এই দুইটা মিলে ও হবে। ওটা কার সাথে যুক্ত হবে? এটার সাথে। তার মানে মহা ছিল, এটা হয়ে যাবে মহ, তারপরে বাকি কি আছে? বাকি এটা আছে মহর্মি, মহর্মি। বুঝা গেল? এবার দেখো তো সূর্যোদয়, তোমাদের বইতে সূর্যোদয় আছে,
দেখো একটু খেয়াল করো, এখানে কি আছে? সূর্য যোগ উদয়, সূর্য যোগ উদয়। আচ্ছা, সূর্য, জ মানে অ, তাহলে এখানে অ আছে, এখানে উ আছে, তাহলে অ আর উ মিলে তো ও হয়। ওটা কার সাথে হয়ে যাবে? এই যে এটার সাথে। তার মানে আমি দিয়ে দিলাম সূর্য, এই যে দিয়ে দিলাম এটার সাথে সূর্য, তারপরে বাকি যা আছে তাই, সূর্য দয়, সূর্য দয়। বুঝা গেল এই নিয়মটা? ইজি কিন্তু, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই ইজি লাগবে। এবার দেখো রুল নাম্বার 6। রুল নাম্বার 6 কি বলতেছে? এতক্ষণ বললাম অ আয়ের সাথে ই যুক্ত হয়েছে, অ আয়ের সাথে উ যুক্ত হয়েছে, এখন অ আয়ের সাথে রি যুক্ত হবে। যেমন ধরো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করো। দেব, বয়ের সাথে অ আছে, আর এটার সাথে রি কার আছে? হ্যাঁ, এখানে দেখো আ, এটার সাথে আবার রি আছে, মানে বর্ণটা আছে। এ ধরনের কেস থাকলে নতুন যে ধ্বনিটার আবির্ভাব ঘটে সেই ধ্বনিটা কি? অর, অর, অর। হ্যাঁ, অর। মানে মনে রাখবা এই রটা কিন্তু রেফ আকারেই ব্যবহার করি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে একটু দেখো তো এটা কি হবে? দে বর, বর, এটার সাথে অর মানে কি? বয়ের সাথে তো লাগে, অর, তার মানে দে বর শি, মানে এই যে এইটা মূলত রেফ হিসেবে ব্যবহার করতে পারো এখানে যে কয়টা এক্সাম্পল আছে। দেবর্ষি, আবার দেখো তো রাজা যোগ ঋষি, রাজর্ষি, রাজর্ষি, তাহলে রা, এই যে জর্ষি কিভাবে লিখবো বলো তো? অর, তাহলে অটা এই জয়ের সাথে তো লেগে গেছে, তারপরে একটা এই র আছে না, এটা রেফ আকৃতিতে ব্যবহার করব আমরা। এই যে বাকি অংশের সাথে রেফটা দিয়ে দাও, বাকি অংশের সাথে রেফটা দিয়ে দাও। যেমন তোমাদের বই আছে মহর্ষি, দেখো এখানে আছে আ আর এখানে আছে রি, তাহলে আমরা জানি অ বা আ এর সাথে রি যুক্ত হলে অর ধ্বনিটা আসে, তাহলে অর ধ্বনিটা। তাহলে আরো বললাম এই অটা কি? এই অটা তো মিশে যায়, প্রথম শব্দের শেষ ধ্বনির সাথে মিশে যায়, আর এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রেফ আকারে ব্যবহার করি, রেফ। তাহলে দেখো ম হর, ম হর শি, এই যে এটার সাথে এই এটা লেখো আগে, তারপরে এটার উপরে রেফটা দিয়ে দাও, মহর্ষি। বুঝতে পারছো? ক্লিয়ার তো? এবার দেখো, এবার কি? এবার আমাদের বলতেছে, খেয়াল করো তো, যে অ আয়ের সাথে যদি ঋত থাকে তাহলে আর হয়, তাহলে আর হয়, মানে আকার আর রটা রেফ। তাহলে দেখো ক্ষুধা, এখানে আ আছে, হ্যাঁ, আর পরেরটা কি? ঋত আছে না, ঋত না? তাহলে এখানে দেখো আয়ের সাথে যদি ঋত বসে তাহলে নতুন কি আসে বলো তো? নতুন আসে হচ্ছে আর, ওখানে ছিল অর, এখানে হচ্ছে আর। তাহলে এই যে ক্ষুধা, এই ক্ষুধার সাথে, ক্ষুধার সাথে এই আকার তো আগেই আছে, তাই নতুন করে আর আ বসানোর তো দরকার নেই। আর এই রটা আগে রেফ আকারে লিখে রাখো, তারপর যা আছে তাই বসায় দাও। এই ত আছে না, এই যে ত, ক্ষুধার্ত। তাহলে এখানে দেখো তো শীতার্থটা কিভাবে হইছে, এটা তো অ, অ এর সাথে কি বসছে? ঋত বসছে, তাইলে অ যোগ ঋত বসলে কি হয়? আর হয়, আর হয়, তাই না? তাহলে এই আর তো আকার, তাই না? তাহলে একটু দেখো, শীত শব্দটা ছিল শীত, আর এখানে ছিল কি? ঋত, ঋত, তাহলে একটু মনে রাখো আর হবে না, তাহলে এই যে আকারটা প্রথমটা শেষের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে প্রথমটা শেষের সাথে যুক্ত হয়ে গেল, আর এইখানে একটা রেফ দিয়ে রাখো। বাকি কি আছে বলো তো? এই ত, ত, তাই না? এই যে শীতার্থ, শীতার্থ, বুঝা গেছে? শীতার্থ। ক্লিয়ার তো তোমরা? ক্লিয়ার তো? আচ্ছা, এবার একটু খেয়াল করো, কি এটা কি ডাবল আসছে? তাহলে এটা একটু কেটে দেই, 1 মিনিট, একটু কেটে দেই। আচ্ছা, এইবার আসো এখানে রি বসলো, এবার অ আর আয়ের সাথে যদি এ বা ওই বসে তবে অলওয়েজ ওই ই হয়। কেমন? খেয়াল করো, মত, এইটার সাথে তো অধ্বনি আছে, তাই না? এটার সাথে কি? একটা ওই ধ্বনি আছে, অ আর ওই মিলে একটা ওই হবে। এই ওইটা কার সাথে যুক্ত হবে? এটার সাথে, আর এটা তো বাদ, তাহলে কি হবে বলতো? ম, এই যে ত না, এটার সাথে ওই যুক্ত হইছে, বাকি কি আছে? ক, মতৈক্য। বুঝা গেছে? এবার একটু দেখো তো, ত থা যোগ এব, ওকে ফাইন, এখানে আ আর এখানে এ, তো অ এর সাথে যদি এ যুক্ত হয় তাও ওই হয়, অ এর আয়ের সাথে যদি এ হয় তাও ওই হয়, আয়ের সাথে যদি ওই হয় তাও ওই হয়, অ এর সাথে যদি ওই হয় তাও ওই হয়, যা যুক্ত হবে ওইকারই হবে। তাহলে একটু খেয়াল করো,
তাহলে এখানে ঐকারই যদি হয়, এই ঐকারটা কার সাথে যুক্ত হবে? এই থ এর সাথে। আকারটা সরে এখন ঐকারটা যুক্ত হবে, তাহলে লিখলাম ত, সরি লিখলাম ত। হ্যাঁ, এই যে থ, কারণ আকারটা সরে গেল, আকারটা সরে কি বসবে? ঐকার বসবে, তথই। আর এই যে অংশটা বো, এটা কই গেল? এ আর আই তো মিলে গেছে, মিলেই না ওই হইছে। বুঝছো তো? এবার দেখো তো মহাযোগ ঐশ্বর্য, এটা কি হবে? এখানে একটা আকার, এখানে একটা ঐকার, যাই হোক না কেন ঐকারই হবে। তাহলে এবার একটু খেয়াল করো তো, এই ম, এই আকার তো সরে গেছে, কারণ আকারের সাথে এই দুইটা তো মিলে গেছে, তাহলে এই হয়ের সাথে কি কার হবে? ঐকার হবে। হ্যাঁ, আর এটা তো বাদ গেল, বাকি অংশটা বসাই দাও। এই যে বাকি অংশটা বসাই দিছি, মহৈশ্বর্য। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু দেখো তো তোমাদের বইতে যে এক্সাম্পলটা দেওয়া আছে, জন, এই যে বইতে দেখো এখানে একটা অধ্বনি আছে, অধ্বনির সাথে এই ধ্বনি যুক্ত করছে, হবে ওই ধ্বনি। তাইলে এই ওইটা কার সাথে যুক্ত হবে? এটার সাথে। তাহলে লেখো জনই, আর এটারে বাদ দিয়ে, কারণ এটা তো মিলে গেছে, বাকি থাকে কি? ক, জনৈক। বুঝতে পারছো তো? সিম্পল কিন্তু। আচ্ছা, এইবার একটু দেখো, এটাও ডাবল আসছে। আচ্ছা, এটাকেও আমি কেটে দিই, আসো এটাকেও আমি কেটে দিই, দিলাম কেটে। ওকে, এবার কি বলছে? অ বা আয়ের সাথে ও বা ঔকার, তাহলে কি হবে? ঔকারই হবে। চলো কিছু এক্সাম্পল দিয়ে আগে বুঝি। দেখো এটার সাথে আকার আছে আর এটার সাথে ওকার আছে, তো যাই হোক না কেন হবে কি? ঔকার, তাই না? ঔকার আছে, তো এই ঔকারটা কার সাথে যুক্ত হবে? এই হয়ের সাথে। হয়ের সাথে যুক্ত হবে না, এটা তোমাদের বইয়ের বইয়ের মতো এক্সাম্পল আর কি। তাহলে দেখো, তাহলে এই যে আকারটারে আমি সরাই দিই, এখন কি হবে? ঔকার হবে। বাকি যা আছে তাই বসায় দাও, এই যে বসাই দিলাম মহৌষধি। চিত্ত যোগ ঔদার্য, ওকে ফাইন। এখানে একটা অধ্বনি আছে, হ্যাঁ এখানে কোন ধ্বনি আছে? এখানে একটা অধ্বনি আছে, এখানে একটা ঔ ধ্বনি আছে, দুইটা মিলে একটা ঔই হবে। এই ওটা কার সাথে যুক্ত হবে? এটার সাথে। তাহলে কি হবে? এই যে চিত্ত, তাই না? এটার সাথে ও, এই যে ও, চিত্ত, বাকি কি? দার্য, এই যে দার্য। ইজি। পরেরটা দেখো তো, মহাযোগ ঔষধ, এটা না করলাম আমরা? ও একই, একটা ঔষধি একটা ঔষধ, একই একই। এবার একটু দেখো তো, জল যোগ ওকা, তাহলে একটু দেখো এখানে অ আছে, এখানে একটা ও, তো অ আর ও যাই থাকুক না কেন হবে তো ওই। তাহলে এই ওইটা কার সাথে যুক্ত হবে? এটার সাথে। তাহলে দাও জল ওই বলতেছি, ও আর কি, জলৌ, বাকি কি আছে? কা, জলৌ কা। ক্লিয়ার তো? ক্লিয়ার। আচ্ছা, তোমাদের বইতে কি এক্সাম্পল দেওয়া আছে? বন যোগ ঔষধি, তাহলে এখানে একটা অ আর এখানে একটা ও, অ আর ও মিলে কি হয়? একটা ও হয়। এই ওটা কার সাথে যুক্ত হবে? অবশ্যই প্রথমটা শেষে। তাহলে বন এটা ছিল, এটার সাথে ও যুক্ত হইছে, তারপর বাকি কি আছে? এতটুকু মিলাই দাও, বনৌষধি, বনৌষধি। শেষ। সূত্র নাম্বার 9 শেষ। ইজি, অনেক ইজি, এই জিনিসগুলো কঠিন না। এবার একটু দেখো তো, এই নিয়মগুলো আবার আরো সোজা, এর জন্য একসাথে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে দেখো, আমি তোমাদেরকে একটু বলি, মনে রাখো, উ বা উ, শুরুতে যদি উ বা উ থাকে এবং তারপর অন্য যে কোনো স্বর যদি থাকে, তাহলে উ এর পরিবর্তে ব ফলা হবে। হ্যাঁ, আর বাকি যা আছে তাই, যা আছে তাই বসাই দিবা, যা আছে তাই বসাই দিবা। ঠিক আছে? কিভাবে দেখো তো, এই যে দেখো একটা উ, হ্যাঁ তারপর একটা অধ্বনি, তাহলে কি হবে বলো? একটা বফলা হবে, বফলা হবে। তো বফলাটা কার সাথে যুক্ত হবে? অবশ্যই এটার সাথে যুক্ত হবে। তো এটা তো সু ছিল, এখন তো সু থাকবে না, এই যে বফলা, বফলা। তারপরে বাকি অংশ কি? এই অংশটা যুক্ত করে দাও, অল্প বা স্বল্প। বুঝতে পারছো? বুঝতে পারছো তো? আবার ধরো আমি যদি তোমাদেরকে বলি, তুমি এটা করো তো, সু যোগ বর্গ, হ্যাঁ বর্গ। এবার বলো তো কি হবে? এবার বলো তো, প্রথমে কি আছে দেখো তো, একটু খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো। প্রথমে উ আছে, এরপর কি? একটা অ আছে। এবার তোমরা বলো তো কিভাবে হবে? তাহলে একটু যদি খেয়াল করো, এখানে আমরা পড়ছি, এই দুইটা মিললে একটা ব হয়ে যাবে না? আর বাকি অংশ কি? এই যে অংশ স্বর্গ। বোঝা গেল তো? এবার দেখো, রি এর সাথে যদি অন্য স্বর থাকে, তাহলে র এবং অন্য স্বর। ওকে ফাইন, বুঝলাম।
একটু খেয়াল করো। পিতৃ যোগ আলয়, এই যেখানে রি, রি না, এটার সাথে কি আলয় আ, তাহলে কি হবে বলতো, এই রিটা হয়ে যাবে র, বদ্ধ র। তাইলে বদ্ধ র যদি হয়ে যায়, তাহলে এই যে একটু চিন্তা করো তো, এই যে এটা কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে না, তয় রফলা, তয় রফলা হয়ে যাবে না, তয়ের সাথে র, এই রফলা হয়ে যাবে না। তারপর কি আছে আলয়, তো এটার সাথে তো আকার যুক্ত হয়, পিত্রা, তারপরে লয়, পিত্রা লয়। তো এটাকেই আমরা এইভাবে লিখি, পিত্রা লয়। বুঝতে পারছো? ক্লিয়ার তো? এবার দেখো, এর সাথে যদি অন্য স্বর থাকে তাহলে অয় হয়ে যায়, এর সাথে যদি অন্য স্বর থাকে তাহলে অয় হয়ে যায়। যেমন সে যোগ অন, তাহলে একটু দেখো এখানে এ আছে না, এবার অন, একটু দেখো কি হয়ে যাবে, এটা অয় হয়ে যায়, তাই অয় লিখলাম, অয়, হ্যাঁ অয়। তাহলে এই স আর অয় মিলে কি হয় বলতো, শয়, শয়। আর পরেরটা কি, এই যে অন, শয়ন, শয়ন। বুঝতে পারছো? সে থাকলে শয় হবে, কারণ এ থাকলে অয় হয়। ক্লিয়ার? এবার একটু খেয়াল করো তো, ওই এবং অন্য স্বর যদি হয় তাহলে আই হয়, আই। তাহলে একটু দেখো, নই যোগ অক, নই যোগ অক, তাহলে একটু যদি লক্ষ্য করো, এখানে ওই আছে, এখানে অ অন্য স্বর আছে, এই দুইটা মিলে হইছে আই, আই, তাই না, আই। তাহলে একটু দেখো, নইটা হয়ে যাবে কি, নইয়ের থেকে ন থাকবে, তার সাথে আই যুক্ত হয়েছে, তাই না, নতুন করে। তাহলে এটা মিললে কি হয়, নাই। আর পরে কি আছে, একটা ক আছে জাস্ট, নায়ক, নায়ক। ক্লিয়ার? এবার একটু দেখো তো, ও প্লাস অন্য স্বর যদি হয় তাহলে কি হবে, তাহলে হয় অব, অব, অব। তাহলে একটু চিন্তা করো, এই যে গো যোগ আদি, তাহলে এখানে ও আসে না, তাহলে ও থাকলে কি হয় অব, এই যে অব, তার মানে হবে কি গব, হ্যাঁ যোগ আদি। তাহলে গব যোগ আদি যদি মিলে তাহলে কি হবে, গ বা, গ বা দি, গ বা দি। বুঝতে পারছো? এবার একটু দেখো তো, ও যোগ অন্য স্বর যদি হয় তাহলে আব হয়। তাহলে একটু খেয়াল করো, এই যে নৌ, এখানে ও আছে না, অন্য স্বর, তাহলে এই নয়ের সাথে কি যুক্ত হয়েছে, আব, আব। তাইলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে নাভ, তাই না, নাভ। এই দেখো তারপরে কি, এই যে জাস্ট এই ক, সরি ইক, তাহলে দেখো তো, নাভ ইক, এই যে নাভ বিক। ক্লিয়ার তো? হ্যাঁ, একটু বুঝো। এবার একটু দেখো, একটু খেয়াল করো, লাস্ট ওয়ান, নিপাতনে সিদ্ধ, এটা কোনো নিয়ম মানে না। কি বলতেছে, কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলা হয়। যেমন কুল যোগ অটা, তাহলে একটু দেখো তো, এখানে একটা অধ্বনি, এর পরে একটা অধ্বনি, তাহলে দুইটা অধ্বনি মিলে একটা আধ্বনি হওয়ার কথা। তা এটা হওয়ার কথা কি বলতো, এটা হওয়ার কথা তাহলে কুলাটা না, কুলাটা, কিন্তু হলো না, হলো কুলটা, কোনো নিয়ম মানেনি। এবার দেখো তো, গো, হ্যাঁ এই যে গো, এটা অধ্বনি না, সরি এটা অধ্বনি না, তা আমরা পড়ছি ও এর সাথে যদি অন্য স্বর থাকে, হ্যাঁ তাহলে এটা হয়তো অব, অব। তাইলে দেখো গয়ের সাথে এই অবযুক্ত হয় না, অবযুক্ত তো হয়, তারপরে কি আছে এই ক্ষিয়, তাই না, এই যে দেখো অক্ষ, তাইলে এটা কি হলো, গ যোগ অক্ষ, তাহলে কি হওয়ার কথা, গবক্ষ হওয়ার কথা না, গবক্ষ হওয়ার কথা না, কিন্তু এটা কি হয়, এটা হলো গবাক্ষ, গবাক্ষ মানে তো জানালা। তাহলে এই দেখো, সূত্র অনুসারে হওয়ার কথা ছিল গবক্ষ, সূত্র অনুসারে কি হওয়ার কথা ছিল, গবক্ষ, কারণ অব হয়, অব, ও থাকলে অব হয়, তাইলে গো অব মানে গব, গবক্ষ হওয়ার কথা, বাট হইছে গবাক্ষ, কোনো নিয়ম মানেনি। তো নিয়ম যদি না মানে তাহলে কোন সন্ধি হয়, তাহলে সন্ধি হয় হচ্ছে নিপাত নিষিদ্ধ সন্ধি হয়। তাহলে এটা নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি, দুইটা এক্সাম্পল আছে, একটা কুলটা আর একটা হচ্ছে গবাক্ষ। এটা একটু মনে রেখো তোমরা।